হবে না যদি আনমিউট করে রাখা হয়, যিনি কথা জি বলবেন ইনশাআল্লাহ। মিউট করবেন। কোন ভাই লাইভে চলে যান, আপনি আমাকে একটু বলবেন। জি জি সরি শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণের নিয়মিত অনুষ্ঠানে। আমরা সবাই জানি মূলত যেটি এখন সর্বাগ্রে চিন্তা করতে হয় কোভিড-19 যে পরিস্থিতি বিশ্বব্যাপী, এবং সেটিতে আমাদের নিজেদের দেশে প্রকট আকার ধারণ করার কারণে আমাদের একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে চলছে। এর মধ্যে সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে চেষ্টা করছে সেটি মোকাবেলা করার জন্য। নির্দিষ্ট একটা লকডাউন ঘোষিত ছিল, সেটিও একদিন পর 11 তারিখ, একদিন পর 11 তারিখ সেটিও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কিছু বিধিবিধানের মধ্য দিয়ে। মৃত্যুর হার ক্রমেই বাড়ছে, রেকর্ড ভঙ্গ করছে। এক দুদিন পর পরই, প্রতিদিন রেকর্ড ভঙ্গ করতে বলা না গেলেও এক দুদিন পর পরই মৃত্যুর হার বাড়ছে, আগের দিনে রেকর্ড ভঙ্গ করছে। অসুস্থতা ও শনাক্তের পরিমাণও বেড়ে আসছে। ইত্যকার সবগুলো বিষয় নিয়ে আমরা বড় ধরনের সমস্যার মধ্যে আছি। তো সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বরাবরই আমাদের বিজ্ঞ রাজনীতিক সমাজের যারা গুণী ব্যক্তিরা আছেন, বিভিন্ন সংস্থার যারা প্রধান আছেন, যারা আমাদেরকে পরামর্শ দেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে নিয়ে কথা বলেন এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন, মতামত দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে আমরা যুক্ত করে থাকি। পাশাপাশি সামাজিক অবক্ষয়, নারীর প্রতি যে আপনার বৈষম্য এবং নীতি নৈতিকতার দিক থেকে সামাজিক যে অবস্থান, সেই প্রেক্ষাপটেও আমরা কথা বলতে চেষ্টা করি। সবাইকে আজকে যারা সম্মানিত আলোচকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আমরা স্বাগত জানাই যে আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা জানাই। আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন তাদের একটু পরিচয় করে দিই নামগুলো বলে। আমাদের সঙ্গে আজকে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এমপি, মাননীয় সংসদ সদস্য, তিনি আওয়ামী লীগ নেতা। তিনি অল্প কিছু সময়ের মাঝে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য সিপিডি কেন্দ্রীয় কমিটি, এবং তিনি সাধারণ সম্পাদক ঢাকা মহানগর থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জেসমিন প্রেমা, যিনি সম্মানিত চেয়ারম্যান, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা কাজ। সাথে আছেন আমাদের মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, যিনি পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফাতেমা জোহরা মিতু, ইনি সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল। সঙ্গে যুক্ত আছেন আমাদের প্রবাস দর্পণ নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী। আপনাদের সবাইকে প্রবাস দর্পণের পক্ষ থেকে স্বাগত। আমরা চেষ্টা করব আজকে 1 ঘন্টার কিছুটা আগে অথবা পরে অনুষ্ঠানটি শেষ করতে। সেই প্রেক্ষাপটে আমরা সময় নির্ধারণ করে নিজেরা কথা বলবো, আলোচনায় অংশ নেব। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুরুতেই যুক্ত করছি পরিতোষ অধিকারী, আমাদের প্রবাস দর্পণের নাটোর প্রতিনিধি থেকে যিনি যুক্ত হয়েছেন। পরিতোষ অধিকারী, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। জি, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আপনার কাছে বিশেষত আমরা জানতে চাইবো, জানেন যে কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপট অত্যন্ত নাজুক, অর্থাৎ বিশ্বের সাথে যে পারিপার্শ্বিক যে অবস্থা বিশ্বের, সেই প্রেক্ষাপটে আমরা একই অবস্থায় আছি। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমরা যে একটা ভয়াবহ অবস্থা দেখেছিলাম, সেটিও যথারীতি বিদ্যমান রয়ে গেছে। এই প্রেক্ষাপটে আপনার নাটোরে কিংবা এর আশেপাশে কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি, এখন এই প্রেক্ষাপটে জনসাধারণ কিংবা সরকারের যে ভূমিকাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অবস্থানটা দেখতে পাচ্ছি, তার উপর ভিত্তি করে যদি আপনি একটা সংক্ষিপ্ত আমাদেরকে একটা অনুমান দেন যে কি অবস্থা। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আসলে আমাদের এই অঞ্চলটা সীমান্তবর্তী অঞ্চল। আমাদের যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া সীমান্ত, এদিকে নওগাঁর সীমান্ত, এই সীমান্ত এলাকা একটা বিশাল সীমান্ত এলাকা আছে। এই যে সীমান্ত এলাকা থাকার কারণে কিন্তু প্রথমত আমাদের এই অঞ্চলে দ্বিতীয় যে ঢেউ এসেছে করোনার, সেই দ্বিতীয় ঢেউটা খুবই উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ে সমস্ত অঞ্চলগুলোতে। এবং আপনি জানেন, বা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই অঞ্চল নওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এটি আমের জন্য খুবই বিখ্যাত এলাকা। সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা আসেন এখানে আম ক্রয় করতে, ব্যবসা করেন, তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করেন। তো সেই দিক থেকে এটা খুব উদ্বেগজনক ছিল যে আমাদের ট্রান্সমিশনটা এখান থেকে
বেড়ে যাবে এবং হয়েছেও তাই। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন যেটা হয়েছে সেটা আমাদের নবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, নাটোরের আহ, কাছে থেকেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষত চাঁপাইতে যখন একেবারে 60-70% উঠে গেল সংক্রমণের হার এবং প্রতিদিন গড়ে 5 জন করে মারা যেতে শুরু করলো এবং রাজশাহীতে আস্তে আস্তে সেটা চলে আসলো। চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন করা হলো। লকডাউন করার পরে সেগুলো বিধিনিষেধ আহ, ঠিক ঠিক মানার কারণেই সেখানে সংক্রমণ কমে গেল। রাজশাহীতে বাড়া শুরু শুরু করলো, নওগাঁতে বাড়া শুরু করলো, ইভেন আমাদের নাটোরেও সংক্রমণ অনেকটা বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার ফলে এখনো কিন্তু সেই সংক্রমণের ধারাটা অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত কখনো 30% উপরে শনাক্তের হার হচ্ছে, কখনো 30% দুই একদিন নিচে থাকছে, কিন্তু সেই হারটা কিন্তু ঊর্ধ্বমুখী থেকে যাচ্ছে। এবং সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণের হারটা কমে গিয়েছিল, যেখানে 16%-এরও নিচে এসেছিল, সেটা আবারও কিন্তু বাড়া শুরু করেছে রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের হার। নওগাঁতে এখন মোটামুটি স্থিতিশীল রয়েছে, কিন্তু নাটোরে আজকেও 31%-এর উপরে আছে শনাক্তের হার। সেদিক থেকে মৃত্যুটা কিছুটা কম হলেও মনে হচ্ছে কয়েকদিন ধরে নাটোরে বিশেষ করে 5 জন করে, রাজশাহীতে 13-14 জন, 18 জন, 20 জন করে যখন মারা গেল, এই ধারাটা যখন অব্যাহত ছিল তখন আরো উদ্বেগ বাড়াচ্ছিল সারা দেশের জন্য এই আম ব্যবসাকে কেন্দ্র করে। এটা যেমন আমাদের আহ, যেটা জাতীয় যে হিসেবটা আজকে 241 জন কিন্তু মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। আমরা আগে দেখেছি নারীদের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু এখন নারীদের সংখ্যা প্রায় সমান সমান হয়ে গেছে। এখানে পুরুষ 128 জন মারা গেলেও নারী মারা গেছেন 113 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 10,299 জন কিন্তু শনাক্ত হয়েছেন। এবং এইটা আমাদের ন্যাশনাল যে হিসেবটা, সেই হিসেবটা কিছুটা কমেছে। মোট যে শনাক্ত সেটা হচ্ছে 13,53,695 জন শনাক্ত হয়েছে। তো এই যে 518তম দিনে আমাদের যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমণ কমে এসেছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, আহ, এবং কোন কোন রাজ্যে 50% শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলেও দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েই গেছি। আমাদের আদৌ কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে এ নিয়ে অভিভাবকদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু কাজ করেই যাচ্ছে। তো আজকে আমাদের চট্টগ্রাম বিভাগে যেহেতু সর্বোচ্চ মারা যাওয়ার রেকর্ড হয়েছে, দুঃখিত, 105 জন ঢাকায়, চট্টগ্রাম, তারপরে চট্টগ্রাম 59 জন মারা গেছে, খুলনায় 30 জন মারা গেছে, এরকম করে। কিন্তু এইদিকে হারটা কিছু কম মনে হলেও এখনো যে অবস্থায় আছে সেটা কিন্তু আদৌ কম নয়। আহ, তো এখনো পরিবেশ পর্যন্ত অধিকারী, আমি একটু একটু শেষ করব, একটু জানতে চাইছি আপনার কাছে যে সেখানে টিকা দানের ব্যবস্থাটা বর্তমানে কি অবস্থা? আর টিকাদানের অবস্থাটা গত 7 তারিখে গণটিকা যেটা কার্যক্রম শুরু করা হয়েছিল, সেটা কিন্তু একদিনের জন্য নাটোর জেলায় যে টিকা দেওয়া হয়েছে 25,000-এর মতো টিকা দেওয়া হয়েছে। 24,799 জনের টিকা দেওয়া হয়েছে। এখন আবার কয়েকদিনের জন্য বিরতি দিয়ে আহ, টিকা দেওয়া শুরু হবে 14 তারিখ থেকে। তবে মানুষ যে টিকার জন্য একেবারে টিকা কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন, এটা দেখে কিন্তু আগের সিনারি থেকে আমরা সরে এসেছি। এখন দেখে মনে হচ্ছে না, লোকজনকে আর ডাকতে হবে না, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই যে লোকজন রোদের অনেক মধ্যে, আগ্রহী হচ্ছে, নিজেরা উদ্যোগী হচ্ছে টিকা নেওয়ার। হ্যাঁ, তারা কিন্তু আগ্রহী হচ্ছেন এবং টিকা নিচ্ছেন। এবং টিকা সহজ প্রাপ্যতা থাকলে পারে হয়তো সবাই পর্যায়ক্রমে টিকা কেন্দ্রে যাবেন এবং তারা টিকা নেবেন। আমি একটু শারীর ভাই একটা কথা বলতে চাই, চমৎকার যেটা হচ্ছে চমৎকার। সংক্রমণ কিভাবে বাড়াচ্ছে। আমার মনে হয় যে ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বলবো যে সরকারি সিদ্ধান্ত যারা দিচ্ছেন তারা সঠিকভাবে দিচ্ছেন কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের লোকজন একটু বেশি চিন্তা করছে। আজকে আপনি খবর পেয়েছেন নাটোরে আহ, ট্রাক উল্টে 6 জন নিহত হয়েছেন চাপা পড়ে এবং 6 জন আহত হয়েছেন। আমি যখন সেটাতে লাইভ কভার করতে যাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে আমি টিভিসি নিউজের সঙ্গে আছি, তো সেখানে লাইভ কভার করে যখন ফিরছি তখন দেখলাম লটকনের মতো ট্রাকে লোক ঝুলছে।
এত লোক যাচ্ছে পুলিশের সামনে দিয়ে ট্রাক বোঝাই হয়ে, একেবারে অমানবিক জি, ভাবে লোক প্রতিশোধ এখানে বুঝতে পেরেছি যে বিষয়টি আমাদের দেশে সর্বোচ্চ একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, অসচেতনতা। হ্যাঁ, জি, ট্রাক আপনার কাছে বিষয়টা আবারও আসবো, খুবই- ধন্যবাদ জানাই আচ্ছা, পরিতোষ অধিকারী, আপনার কাছে আবার আসবো, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবারে আমরা যুক্ত হতে চাই আমাদের সম্মানিত আলোচক, যিনি চমৎকার ভাবে বিষয়বস্তুর উপর আলোচনাগুলো চালিয়ে যান, হাতে মাত্র জোহরা মিতু, তিনি সভা মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল। মিতু, আপনাকে স্বাগত জানাই। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি জানেন যে বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি কোভিড-19 বাংলাদেশে যে অবস্থা, সেটি আপনি জানেন। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো খেয়াল করতে পারি, আপনার শিক্ষার যে পরিস্থিতি, শিক্ষার্থীদের যে একটা দুঃসময় চলছে শিক্ষাক্ষেত্রে, সেটাও আপনি জানেন। আপনি জানেন যে বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে সামাজিক অবক্ষয়ের যে বিষয়টা আমরা দেখতে পাই গত কয়েকদিনের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের গ্রেফতার বা আটকের ঘটনা ইত্যাদি বিষয় নিয়ে আপনি কি অভিমত ব্যক্ত করেন যে আমাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বা আমরা কি করতে পারি? জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে প্রবাস দর্পণের যারা শ্রোতা আছেন এবং ভক্ত আছেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদেরকে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং বিশেষ করে প্যানেলে যারা বিজ্ঞ অতিথি আছেন তাদের প্রতিও আমার সালাম এবং শ্রদ্ধা। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো। বিশেষ করে যেটা বলতে চাই ভাইয়া, বর্তমান বাংলাদেশে বাংলাদেশ বলা না, বিশ্বই এখন যে মহামারীর মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে করোনা মহামারীর মধ্যে। সেই পরিস্থিতিতে আমরা সবাই বেঁচে আছি, এজন্যই আল্লাহর কাছে শুকরানা আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি যেটা আপনি আমার কাছে কোশ্চেন করেছেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের ধরপাকড় হচ্ছে, সামাজিক অবক্ষয়, এক্ষেত্রে আমার মতামত কি? এক বিষয়টা হচ্ছে ভাইয়া, বর্তমান কয়েকদিন এক সপ্তাহ যাবৎ বাংলাদেশে যা ঘটে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো যে এগুলো নতুন কোনো বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে তা কেউ যদি অপরাধ করে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা, এটা তাদের নিত্য নৈমিত্তিক কাজ এবং এটাই তাদের কাজ, তারা আইনের আওতায় আনবে এবং এর জন্য নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো রকম কোনো বিষয়ের দরকার হয় না। এখন আমরা দেখতেছি যে কয়েকদিন যাবত যে মাদক উদ্ধারে বিশিষ্ট ব্যক্তিদের, যারা সেলিব্রিটি, তাদের বাসায় যে ধরনের ধরপাকড় হচ্ছে, আপনি জানেন যে 2018 সালে মাদক নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা হয়েছে, যে সার্চ ওয়ারেন্ট ছাড়াই মাদক উদ্ধারের জন্য প্রশাসন যে কোনো কারো বাড়িতে হানা দিতে পারে। এটা কিন্তু করা হয়েছিল বিরোধী দল, বিশেষ করে বিএনপি কে হেনস্থা করার জন্য, বা তাদেরকে একটি মানে তাদের বাসায় যেন যখন তখন হানা দেয়া যায় প্রশাসনের, এই জন্য কিন্তু এই আইনটা করা হয়েছিল। কিন্তু এখন সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর সর্বোপরি আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে যেটা বলতে চাই, সেটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে যত বড় অবস্থানেই থাকুক না কেন, সে যদি অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনতে হবে, এটা আমি পজিটিভলি দেখছি, যদি তারা সত্যি অপরাধী হয়ে থাকে। এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে, যেমন পরিমণির কথাটাই বলি, যে ওনাকে নিয়ে নিউজ চ্যানেল গুলো সবাই খুব বেশি মাতামাতি করতেছে। এই ধরনের পরিমণি কিন্তু বাংলাদেশে নতুন না। এই ধরনের পরিমণি বাংলাদেশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এটা আমরা জানি। কারণটা হচ্ছে এটা, আমরা পরিমণিদের ধরছি, কিন্তু পরিমণিদের যারা তৈরি করছে, এই পরিমণিদের যারা মেকার, আমরা কিন্তু তাদেরকে ধরছি না। যেমন ধরেন, প্রশাসন পরিমণিকে গ্রেফতার করার পরে তার উপরে অভিযোগটা এনেছে যে তিনি ব্ল্যাকমেল করেন ধনী ব্যবসায়ী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ব্ল্যাকমেল করেন। কিন্তু আমরা কিন্তু দুদিন পরে দেখতে পেলাম যে পরিমণিরাও কিন্তু ব্ল্যাকমেলের শিকার হয়। যেটা আপনি দেখেন যে একজন তদন্তকারী কর্মকর্তা সাকলাইন সাহেবের সাথে তার যে ঘটনাটা, এটা দিয়ে কিন্তু প্রতীয়মান হয় যে পরিমণিরাও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ব্ল্যাকমেলের শিকার হয়। তারা শুধু ব্ল্যাকমেল যে করেই এটা কিন্তু ঠিক না, তারাও এটা শিকার হয়। তো সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি, যে পরিমণিদের তৈরি হওয়াটা যদি বন্ধ না করা যায়, তাহলে পরিমণিদের সংখ্যা আপনি কমাতে পারবেন না। আপনি দেখেন যে পরিমণি গ্রেফতার হওয়ার পর থেকে শুধুমাত্র তার ব্যক্তিগত সম্মান নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, কিন্তু সেই যে বিশিষ্ট ব্যক্তিরা, বিশিষ্ট ব্যবসায়ীরা,
যারা তাকে তৈরি করেছে, তাদের গডফাদার, তাকে কোটি কোটি টাকার গাড়ি গিফট করতেছে, লক্ষ লক্ষ টাকা বাসা ভাড়া যারা প্রোভাইড করতেছে, সেই সব ব্যক্তিদের কিন্তু আমরা সম্মুখে দেখতে পাচ্ছি না, আইনের আওতায় আনা হচ্ছে না, তাদের জনগণের সামনে তাদের মুখ উন্মোচন করা হচ্ছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে, একজন পরিমণি ধরা হচ্ছে, কালকে হয়তো সোনামণি, রূপমণি, এরকম অন্য কেউ হয়তো তৈরি হবে। তো সর্বোপরি এ থেকে কিন্তু সমাজ মুক্ত হচ্ছে না। আর মাদকের কথা যদি বলেন, সেটা হচ্ছে একজন মডেলের বাসায় মাদক, এতে তো আমার মনে হয় খুব বেশি অবাক হওয়ার মতো কিছু নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় ক্লাবগুলোর দায়িত্বে থাকে যেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেখানে আপনি মডেলের বাসায় মিনি বার, এটা শুনে অবাক হওয়ার মতো তো কিছু নাই। প্রশাসনের দায়িত্ব হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রশাসনের লোকেরাই বিভিন্ন ভাবে সে মাদক বিক্রি করছে, মাদক সাপ্লাই করছে, এবং মাদকের বড় বড় ক্লাবগুলোর দায়িত্বে তারা থাকতেছে। তো যারা রক্ষক, তারাই যদি এই ধরনের কাজ করে থাকে, তো সেক্ষেত্রে পরিমণিদের বাড়িতে মিনি বার, এটা খুব বেশি মারাত্মক কোনো কিছু, এটা আমার মনে হয় না। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে যদি সরকার যদি সত্যি তারা যদি সরল মানসিকতা নিয়ে যদি এই বিষয়টাকে যদি নির্মূল করতে চায়, তাহলে আমি বলবো যে পরিমণিদের পিছনে যারা আছে সেই সকল ব্যক্তিদেরকেও সরকার আইনের আওতায় আনুক, এবং সে যে হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যেই হোক, তাকে তার সেই পর্যায়ে এনে তাকে সেই শাস্তির আওতায় আনা উচিত, এটা আমি মনে করি। তা না হলে এদিকে আমাদের এটি পরিষ্কার হয়েছে, পাচ্ছি না। একটু যদি সংক্ষেপে বলেন, শিক্ষা পরিস্থিতির যে একটা অবস্থা চলছে এখন, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে যে একটা অস্থিরতা চলছে পড়াশোনা, এই বিষয়ে কি করা উচিত বলে আপনি মনে করেন? যে এটা যদি বলতে হয়, তাহলে আপনি দেখেছেন আজকে অথবা গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আগে বাঁচতে হবে, তারপর শিক্ষিত হতে হবে। এটা ওনারা এই 2 বছর পরে এসে বলতেছেন, কিন্তু যখন বাংলাদেশে কোভিড মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কোনো ব্যবস্থা করা হতো, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে, তা হলেও কিন্তু এই স্টুডেন্টদের মধ্যে এই যে 2 বছরের যে জড়তা, সেই জড়তাগুলো থাকতো না, তারা মোটামুটি স্কুলে যেতে পারতো। দ্বিতীয়ত আপনি দেখেন, আপনি এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর ফলশ্রুতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সামাজিকভাবে অনেক অবক্ষয় হচ্ছে। আপনি দেখেন স্টুডেন্টরা সুইসাইড করছে, যেমন ঢাকা ভার্সিটির মতো জায়গায় 14 জন স্টুডেন্ট সুইসাইড করছে, নেশাগ্রস্ত হচ্ছে স্টুডেন্টরা, তারা মানসিক ভাবে মানে অসুস্থ হয়ে যাচ্ছে। সর্বোপরি আমি যেটা বলতে চাই, আপনি দেখবেন যে স্কুল খোলার পরে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে আমি নিশ্চিত যে 40% স্টুডেন্ট স্কুলে ফেরত আসবে না, কারণ বাংলাদেশ এমন একটা পর্যায়ে যেখানে আইন দিয়ে, প্রশাসন দিয়ে বাল্য বিবাহ ঠেকানো যায় না, কারণ বাংলাদেশের দরিদ্র সীমা, মানুষ দরিদ্র বেশি, তারা সন্তানদেরকে খাওয়াতে পড়াতে পারে না, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। যে দেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কার্যক্রম চালানো হয়, সেই দেশে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এতে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মেয়ে বাচ্চাদের, এবং ছেলেদেরকে শিশু শ্রমে লাগিয়ে দেওয়া হচ্ছে। অনেক স্টুডেন্টই এখান থেকে দেখা যাবে যে 50% স্টুডেন্ট স্কুলে ফেরত আসবে না, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সর্বোপরি এত পড়াশোনার এত দীর্ঘ একটা গ্যাপ, এই গ্যাপটার জন্য ছেলে মেয়েদের যে মানসিকতা, সেই মানসিকতাও ভেঙে যাচ্ছে। তারা মাদক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেমস, তার দিকে আসক্ত হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে, এই আড্ডা দেওয়ার মাধ্যমে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ধসটা এসেছে, এই ধসটা থেকে বাংলাদেশ কত বছর পরে যে আবার সে পূর্বের অবস্থানে ফেরত যেতে পারবে বা যাওয়া সম্ভব কিনা, এটা আমার মনে হয় না, কারণ এই ধসটা আমরা আসলে কতটা সামাল দিতে পারবো আর সেটা সম্ভব হবে, এটা মানে খুবই একটা চিন্তার বিষয়। চমৎকার বলেছেন আপনি, বুঝতে পেরেছি, পরিষ্কার হয়েছে আপনার বক্তব্য থেকে যে বিষয়গুলো, আমাদের সমস্যাগুলো যেভাবে আমাদের কাঁধে এসে দাঁড়িয়েছে, সেগুলোকে সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে চিন্তা করা উচিত। এই ধরনের একটা আভাস আপনার বক্তব্য থেকে এসছে। ধন্যবাদ ফাতেমা জোহরা মিতু, আবারও আসবো আপনার কাছে কিছু সময় পর। যুক্ত হয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানাই। এবারে আমি যুক্ত হতে চাই সম্মানিত চেয়ারম্যান, যিনি সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাস থেকে তিনি শুধুমাত্র যে সক্রিয়ভাবে কাজ করেন তা নয়, তার অভিজ্ঞতার আলোক থেকে আমরা আমাদের যে সামাজিক ক্ষেত্রে যেসব বিষয় রয়ে গেছে, জটিলতা বলুন, সুস্থতা বলুন, অসুস্থতা বলুন, সামাজিক অসুস্থতা, সামাজিক সুস্থতা, নারীর যে আপনার নারীর প্রতি যে বৈষম্য, কিংবা নারীর যে অগ্রগতি, কিংবা নারীর অগ্রগতির পথে যে বাধা,
এগুলো নিয়ে তিনি রীতিমতো এক ধরনের বলতে পারা যায় তিনি কাজ করার ক্ষেত্রে তিনি এক ধরনের গবেষণালব্ধ একটা ফলাফল তার হাতে রয়েছে। বরাবরই তিনি সেভাবে আমাদের সাথে কথা বলে থাকেন বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আছেন জেসমিন প্রেমা, চেয়ারম্যান সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা আছে। জেসমিন প্রেমা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? কোভিড-19 আমাদেরকে বিপর্যস্ত করেছে, বিধ্বস্ত করেছে। মানুষ বাঁচার জন্য হায় হতাশ করছে, সরকার তার মধ্যে করে চেষ্টা চালাচ্ছে, রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা নিয়ে যথাযথভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই জায়গায় আমরা দেখছি নারীর প্রতি নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন কিংবা শোষণ কোনো অংশে কম হয়নি। এবং এই অবস্থায় আমরা প্রচুর নারীকে দেখেছি যারা আপনার বিভিন্ন ভাবে নিষ্পেষিত হয়েছেন। এর পাশাপাশি আপনি দেখতে পেয়েছেন গত কিছুদিন যাবত, আমি সেটিকে নারী বলে আলাদা করতে চাইছি না, সেই জায়গায় পুরুষ হতে পারতো, একই অপরাধে যদি অপরাধী হতো বা পাওয়া যেত। সেখানে আমরা দেখেছি বিভিন্ন রূপালী পর্দা বলুন কিংবা অন্যান্য অঙ্গন বলুন, সেই আঙ্গিনার কিছু কয়েকজনকে আটক করা হয়েছে বিভিন্ন অভিযোগে, মাদক কিংবা অন্যান্য অভিযোগে, যেটি আমাদের সামাজিক অবক্ষয়, অস্থিরতা কিংবা অসুস্থতার একটা পরিচয়। সেই প্রেক্ষাপটে আপনার অভিমত যদি আমাদের জানান। শাহরিয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এখানে আজকে যারা প্যানেল আলোচক, আমি আমার সালাম, শ্রদ্ধেয় সালাম এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং প্রবাস দর্পণের দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবার প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহরিয়ার ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং প্রবাস দর্পণকে ধন্যবাদ আমাকে এখানে আলোচক হিসাবে ইনভাইট করার জন্য। আমি আসলে খুব সাধারণ মানুষ এবং সাধারণ ভাবে সবকিছু চিন্তা করি, কারণ আমি মাঠে ঘাটে কাজ করে খাই এবং আমি সাধারণভাবে জীবনযাপন করি। আর যে বাংলাদেশে যে পরিবেশ বা পরিস্থিতি সেটা বাংলাদেশে শুধু না, আমরা যদি বলি গত 2 বছর ধরে কোভিড যে মহামারী সারা বিশ্বেই এক ধরনের চ্যালেঞ্জ, এক ধরনের দুর্যোগ, এক ধরনের মানে সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করছে। বাংলাদেশের জন্য বিশেষ বিষয়টা হচ্ছে, কারণ আমরা চাইলেই তো সত্যকে অস্বীকার করার আমাদের সুযোগ নাই। আমাদের সবকিছু একটা লিমিটেশন আছে, আমাদের মানে একটা সীমাবদ্ধতাও আছে। আমাদের মানুষ, আমাদের টাকা পয়সা, টেকনিক্যাল সাপোর্ট, আমাদের জনবল, সবকিছুর জায়গা থেকেই আমাদের সীমাবদ্ধতা আছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা না বললেও নয়, সেটা হচ্ছে যে আমাদের মানে চেষ্টাটা হচ্ছে কি, সবাই যখন একমত না হব তখন যে কোনো বড় কাজের চ্যালেঞ্জ গুলো বেড়ে যায়। তো সেই চ্যালেঞ্জ গুলো হচ্ছে এই যে গত 2 বছরে আমরা কোভিড কে ফেস করছি। কোভিড কে ফেস করার কারণে কিন্তু আমরা অনেকটা ওভারকামও করেছি। অনেক চ্যালেঞ্জ থাকবে, কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ আমি, বাংলাদেশের ছেলে আপনি, মেয়ে আমি। তো সেই সেন্স থেকে যে আমরা তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এখন পর্যন্ত চেষ্টা করছি, বা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি, সেটা আমি কৃতজ্ঞতা জানাই আমার আল্লাহকে। এবং আল্লাহ বাংলাদেশকে এখন পর্যন্ত সেফ রাখছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার জায়গা থেকে উনি যেটা রাষ্ট্রপ্রধান হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করতেছেন, কিন্তু ওনার চেষ্টার জায়গায় উনি যে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, ওনার যে বাংলাদেশের মানুষের নারী শিশুদের জন্য যে সিম্পেথি, যে ভালোবাসা, ভালো লাগা, সেটা যদি উনি তো একাই বাংলাদেশের একটা ইনস্টিটিউশন, কিন্তু ওনার চারিপাশে যারা আছে তারা যদি সেই ভালোবাসাটাকে মূল্যায়ন না করতে পারে, অ্যাক্টিভ না হয়, তখন কোথাও কোথাও কখনো কখনো চ্যালেঞ্জ দেখা দেয়। এবং সেই চ্যালেঞ্জ গুলো কিন্তু ওভারকাম করা হচ্ছে। এখন কোভিড নিয়ে আমাদের অনেক রকম চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিডে আমাদের নারীরা এবং শিশুরা। নারীরা পারিবারিক ভাবে তাদের নির্যাতন বেড়ে গেছে, তাদের উপর মেন্টাল প্রেশার বেড়ে গেছে। এবং বাচ্চাদেরকে বা শিশুদেরকে যদি আমরা বলি স্কুল বন্ধ, হ্যাঁ, এটা কিন্তু কোনো সরকার বা পলিটিক্যাল এজেন্ডা না, এটা যে মহামারী সারা বিশ্বেই দেখা গেছে, সেটার কারণে কিন্তু একটা এফেক্ট পড়ে পরিবারের উপরে।
যার ফলে চারিপাশে সবকিছু মিলে এই মুহূর্তে নারী একটা মানসিক স্বাস্থ্য নিয়ে একটা মেন্টাল সমস্যায় আছে। আমি যদি বলি মানে আমার জায়গা থেকে বড় ধরনের একটা হতাশা, মানে যাদের কোভিড হয়েছে তারা এক ধরনের সমস্যা ফেস করছেন, যাদের হয়নি তারা এক ধরনের সমস্যা ফেস করছেন। পরিবার হারানোর ভয় পায়, পরিবারের সদস্য কেউ থাকলে একজন মা যখন তার বাচ্চাদেরকে নিয়ে ইনসিকিউর ফিল করে তার বাচ্চাদের কি হবে। পাশাপাশি কোভিড না, আমাদের কিন্তু ডেঙ্গুর প্রকোপটাও বেড়ে গেছে, এটা কিন্তু মারাত্মক এখন বাচ্চাদের উপরে এফেক্ট করতেছে। সেই কারণে সেই জায়গাগুলো আসলে আমাদেরকে এখন চিন্তার মধ্যেই রেখে দিয়েছে। এবং আমরা যারা কোভিড, আপনি ফলো করবেন, আমি আগের মতো অনেক জায়গায় কথা বলতে গেলে থেমে যাই, মানে আমি কথা বলছি আমি কিন্তু ভুলে যাচ্ছি, কারণ হচ্ছে এটা কোভিড ভালো হওয়ার পরে যে সমস্যাগুলো দেখা দেয় এই তারই একটা মানে উদাহরণ, এটা সবাইকে বলার জন্য। এই কারণে যে সুস্থ থাকার জন্য চেষ্টা করা এবং সুস্থর বিকল্প কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমরা যতটুকু যার যার জায়গায় থাকি চেষ্টা করি যে কোভিড থেকে যাতে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখে। আমরা যারা কোভিডে এফেক্টেড তাদেরকে আল্লাহ এই যে সমস্যাগুলো ফেস করছে তাদেরকে আল্লাহ সুস্থ করুক, এবং যারা এখন পর্যন্ত ভালো আছেন কোভিড এর থেকে আল্লাহ তাদেরকে নিরাপদ রাখুক, তাদের পরিবারকে নিরাপদ রাখুক। আর একটা বিষয় হচ্ছে শাহরিয়ার ভাই, নারীরা সবসময় একটা জায়গায় অনেক চ্যালেঞ্জের জায়গায় কাজ করে, কিন্তু নারীরা সেইভাবে সেই স্পেসটা ওইভাবে কোথাও পায় না। আপনার জন্য যতটা সহজ কাজ করতে, আমার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে হয়। কিন্তু হয় কি, আমরা যখন সাকসেসের জায়গায় পৌঁছে যাই তখন আমাদেরকে পিছনে টেনে আনার চেষ্টা হয় একজন নারীকে তার চরিত্র হরণের মাধ্যমে। হ্যাঁ, তো এটা হচ্ছে নারীর একটা দুর্বলতার জায়গা। তো সেই জায়গায় নারীকে বারবার আঘাত হয়, সেটা বিগত সময় হচ্ছে, এখনো হচ্ছে, যুগ যুগ হবে। আমরা আধুনিক হয়েছি, প্রবাদ দর্পণে আমি আরো বলেছি যে আমরা আধুনিক হয়েছি, পাশাপাশি আমাদের টর্চারের নির্যাতনের ধরনও চেঞ্জ হয়েছে। যারা মাদক এফেক্টেড এই যে নারীগুলো, এবং সব পেশায় সব দলে সব জায়গায় কিছু তো ব্যতিক্রম থাকবে, আমার 5টা আঙ্গুল তো একরকম না, সব নারী একরকম হবে তা না। কিন্তু আমি চিনি না, এই ঘটনায় তাকে চিনলাম, কারণ এটাও জানা দরকার। আমরা যে কাজ করি মাঠে ঘাটে, সেখানে আমাদের মানে আমি আজকে 8 বছর হয় টিভির সাথে আমার কোনো সম্পর্ক নাই। টিভির সাথে আমি 86 অথবা 7-এ লাস্ট সিনেমা হলে একটা ছবি দেখেছিলাম। হ্যাঁ, সেটা ওই একটা ছবি ছিল বাংলাদেশ আর ইন্ডিয়া যৌথ প্রযোজনায়, সেই ছবিটা। এর পরের নায়ক নায়িকা যারাই আসছে আমি আর বলতে পারবো না, বা ওইভাবে ওই যে এখন যেহেতু আমরা পত্রিকা পড়তে গেলে বা অনলাইনে সেভাবে দেখি। কিন্তু আমার বিষয় হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জানার এবং বুঝার এবং অনলাইন গুলোতে মোবাইলে যতটুকু দেখা যায় বা জানা যায় নিউজগুলোতে খুব আগ্রহের সাথেই দেখছি, কারণ আমার নিজের জায়গা থেকে ইন্টারেস্টের জায়গা থেকে দেখছি একজন নারী কোথায় মানে তার জায়গাটা ক্ষতিগ্রস্ত, কোথায় সে চ্যালেঞ্জ ফেস করতেছে, কোথায় তার চ্যালেঞ্জ গুলো সে মানে কি করে তার জায়গাগুলোকে কি বলে এটাকে ধরে রাখার চেষ্টা করতেছে। সেই জায়গাটা যদি আমি দেখি, আমরা মাদকের ব্যবসা, এখন এরা যে রাত বিরাত সারা রাত আপনার বাসার মধ্যে ড্রিঙ্ক করে, নেশা করে, পার্টি দেয়। এখন আমার বাসায় তো আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, একটা হাতুড়ি বা কোনো কারণে রাত্রে যদি একটা মশারি খুটখুট করি, অ্যাপার্টমেন্টের নিচের তলা অথবা উপর থেকে লোক আসেন যে আপনার কি করতেছেন, আমাদের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তাহলে রাতের পর দিন এই যে একই অ্যাপার্টমেন্টে তারা রাতের পার্টি করে, এটা কেউ জানে না? ওই অ্যাপার্টমেন্টের ওই আশেপাশে কেউ জানে না? এগুলি একটা প্রশ্ন। তারপর হচ্ছে আসেন পরিমণি হচ্ছে, আমি যা দেখলাম, আমার যেটুক ধারণা, আমি কারো পক্ষেও না বিপক্ষেও না, আমি জানি না, কিন্তু আমি যেহেতু একজন নারী, সেক্ষেত্রে যতটুকু আমার বোঝার
ওভারঅল এই দেশের সে একজন মেয়ে, এবং ওভারঅল বাংলাদেশের যে পরিস্থিতিটা এই মুহূর্তে, এটা একটা একটু অস্বস্তি। সংক্ষিপ্ত করতে হবে জেসমিন প্রেমা, একটু সংক্ষিপ্ত করতে হবে, পরবর্তীতে আবার আসবে। আপনি একটু সংক্ষিপ্ত করে শেষ করলে আমাদের জন্য ভালো। আচ্ছা, আমি একটু শেষ করবো যে একটু আমাদেরকে এই পরিবেশ পরিস্থিতিটার জন্য এটা মিডিয়াকেও একটা দায়িত্ব নিতে হবে। যেইভাবে অনলাইনে যে মিডিয়াগুলো, আমি বুঝলাম সে অন্যায় করছে, কিন্তু একাই তো তারা একাই মেয়েগুলো দায়ী না। এই মেয়েগুলোর সাথে তো আরো তার টিম গুলো ছিল। সেখানে আমরা একজন দুইজন, একজন রাজ, একজন অমি, আর একজন কি পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসারকে কেন, এই জায়গাটা আমার প্রশ্ন। একজন পুলিশ অফিসার তার সাথে তদন্তের কাজে যেতেই পারে, সম্পর্ক হইতেই পারে, সেইটাকে যত ফোকাস করা হচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট বাংলাদেশের নাগরিকদেরকেও সেইভাবে ফেজে নিয়ে আসুক মিডিয়া। এইটাই দাবি আপনাদের মিডিয়ার কাছে, সেই অনেক ধন্যবাদ। জায়গাগুলো যায় যাতে কারোর সাথে অন্যায় না হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জেসমিন প্রেমা, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সঙ্গে যুক্ত থেকে চমৎকার আলোচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে জানিয়েছেন। এই বিষয় নিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে আবার কথা বলতে চেষ্টা করব। আমরা এখন যুক্ত হব যিনি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিনি ঢাকা মহানগর সিপিবির সাধারণ সম্পাদক, রাজনৈতিক ক্ষেত্রে যার রাজনৈতিক অবস্থান থেকে যিনি সমাজের এই অবস্থায়, কোভিড নিষ্কাশনের অবস্থায় বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতার মতো করে চিন্তা থেকে কাজ করে যাচ্ছেন, ডাক্তার সাজেদুল হক রুবেল। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, শুভ সন্ধ্যা। তো শাহরিয়ার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছি। শাহরিয়ার আপনাকে ভাই, স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমার সুস্পষ্ট ভাবে আপনার কাছে যে বিষয়টি জানার থাকবে বা প্রশ্ন বলতে পারেন, সেটি হচ্ছে আপনি একটি রাজনৈতিক দলের একটি খ্যাতিমান রাজনৈতিক দলের একজন সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য। আমরা এই কোভিড-19 কালীন সময়ে বিশ্ব যখন বিধ্বস্ত হচ্ছে এবং আমাদের দেশে যখন বড় ধরনের সমস্যা দিয়ে আমরা অতিক্রম করছি, সেই অবস্থানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তেমন কোনো তৎপরতা, জনহিতকর তৎপরতা, অর্থাৎ কোভিড-19 সম্পর্কে জনগণকে সচেতন করা, জনগণের পাশে দাঁড়ানো, জনগণকে স্বাস্থ্য সুরক্ষার দিক নির্দেশনা দেয়া, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর খুব মুষ্টিমেয় কয়েকটা জায়গায় কখনো কখনো কোনো কোনো তৎপরতা লক্ষ্য করা গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা সেটি খেয়াল করতে পারিনি। একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে সমাজ, রাষ্ট্র এবং নাগরিকের জন্য যে দায়িত্বটুকু আছে সেটি কিভাবে বর্তমান রাজনীতিকে করছে বলে মনে করছেন, আপনার দলের অবস্থান? ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমার কথা মনে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। জি। রাজনৈতিক দলের দায়বদ্ধতা এই করোনার প্যান্ডেমিক পরিস্থিতিতে, এই ক্ষেত্রে আমি আগেই বলি যে একটি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনীতির মানুষ হিসেবে আমি এবং আমরা সকলেই, আমাদের দায়িত্ব আছে মানুষের যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার। তবে আমি এখানে সবার দায়টা নিতে পারবো। আমি একটি রাজনৈতিক দল করি, আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমার সেই রাজনৈতিক দল এবং আমার যে মতাদর্শিক যারা বন্ধু রয়েছে, যারা, তাদের দায় দায়িত্বটুকু আমি নিয়ে এখানে কথা বলবো। সকল রাজনীতিকে, সকল মতের রাজনীতির দায় আমি গ্রহণ করছি না। ঠিক আছে, এক। এবার আসেন আমার জায়গা থেকে আমি কথাটা বলছি। আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই। এই 50 বছর পেরিয়ে স্বাধীনতার পর আজকে যে বাংলাদেশ দেখছি, এটা তো যারা যারা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা মিলিয়ে এটা তৈরি করেছেন। এর অনেক ইতিবাচক দিক রয়েছে গত 50 বছরের বাংলাদেশের পথ চলার, অনেক নেতিবাচক দিক রয়েছে, অনেক সাফল্য রয়েছে, অনেক অনেক বেশি সংকট রয়েছে। এই সংকট শাসক শ্রেণী, এই সংকট বিভিন্ন সময় যারা শাসক দল ছিলেন, সবাই মিলে ঝিলে আজকের এই বাংলাদেশ এবং আজকের এই সংকট তৈরি করেছে। করোনার মতো একটা প্যান্ডেমিক পরিস্থিতি, যেটাতে উন্নত বিশ্বের দেশগুলো হিমশিম খেয়ে যায়, হিমশিম খেয়ে যাচ্ছে তারা, সেখানে বাংলাদেশ তার
সীমাবদ্ধ শক্তি এবং তার দুর্বল, ভঙ্গুর, অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষ, রাষ্ট্র এর মধ্যে যে একটা জুটবদ্ধতার জায়গা থাকে, সেই জায়গাটা এই মুহূর্তে বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে নিজের ভোটটা নিজে দিতে পারে না। যেখানে আমার নির্বাচিত কাউন্সিলর, আমার নির্বাচিত মেয়র বা এমপি তার আমার ভোটের দ্বারা নির্বাচিত নন। ফলশ্রুতিতে আমাদের নির্বাচিত যারা গণপ্রতিনিধি, নির্বাচিত যারা রাজনীতিক, তাদের আসলে সেই রকম দায়বদ্ধতা আমাদের প্রতিও নাই। আর আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও খুব বেশি প্রত্যাশা এই জায়গায় নাই। ফলে লড়াইটা লড়তে হচ্ছে করোনার বিরুদ্ধে নানাভাবে, ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, অরাজনৈতিক উদ্যোগে, কিছু কিছু রাজনৈতিক দলের উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে হচ্ছে। এই রাষ্ট্র কিছু ব্যবস্থা করতে পারছে, কিন্তু পরতে পরতে ব্যর্থতা রয়ে গেছে, পরতে পরতে ব্যর্থতা রয়ে গেছে। ফলে রাজনীতিকদের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে যারা শাসক শ্রেণীতে আছেন, শাসক দলে আছেন, ঠিক আছে, তাদের দায় তো আমি নিবই না, বরঞ্চ তাদেরকে আমি সাধারণ মানুষের সুরে বলবো, তাদেরকে অভিযুক্ত করবো। তারপর বলতে পারে না। রুবেল, আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি আপনার কাছে সুস্পষ্টভাবে একটি বিষয় জানতে চাই যে বাম রাজনৈতিক দলগুলোর অনেক দলগুলোকে আমরা দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সাধ্যমতো আপনার কোভিড-19 কালীন সময়ে জনগণকে সহযোগিতা করা, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সহযোগিতা করার জন্য এগিয়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনি সিপিবি বা আপনার দল সেই ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছেন? ধন্যবাদ। আমি এই জায়গাটাই এখন আসতে চাচ্ছিলাম আর কি। সেক্ষেত্রে গত বছর যখন ফেব্রুয়ারি মার্চ মাস থেকে বাংলাদেশে সংক্রমণ শুরু হলো 2020 সাল, সেই সময় থেকেই আমাদের আসলে এই করোনা নিয়ে আমাদের কাজ আমরা শুরু করি। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তখন একটা সিদ্ধান্ত নিই যে আমাদের এই মুহূর্তের কাজ দুইটি পর্বের কাজ হবে, দুইটা দফায় কাজ করব। প্রথম মাত্রাটি থাকবে, সেটা হচ্ছে যেটা রাজনৈতিক দলের কাজ, মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের ভয়েস রেজ করা, আমাদের প্রসেশন ডেমনস্ট্রেশনের কাজগুলো, সেটা যেভাবেই হোক করোনা পরিস্থিতিকে মাথায় রেখে, স্বাস্থ্যবিধি মাথায় রেখে সেই কাজ চলবে। এবং একই সাথে সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই করোনার যে মানবিক বিপর্যয়, সেই মানবিক বিপর্যয়ে মানবিক সহায়তার কাজটা শুরু করবে। ঠিক সেই মুহূর্তে একদম শুরু থেকেই, সবার শুরুতেই, আমাদের কোনো এমপি টিএমপি নাই, কিন্তু সবার শুরুতেই দেখবেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্যানিটাইজার তৈরি করা শুরু করবে। সবার শুরুতেই বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকার ওই মুক্তি ভবনে তাদের কার্যালয় থেকে তারা স্যানিটাইজার বানানো শুরু করলো। সংস্কৃতি সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী তারা স্যানিটাইজার বানানো শুরু করলো। এবং আমরা সবাই মিলে সেই মুহূর্তে আমাদের একদিনের আয়, পুরো পার্টির সকল সদস্যের আমরা একদিনের আয় এক জায়গায় করার চেষ্টা করলাম। আমরা জেলায় জেলায় বললাম জনভান্ডার গড়ে তুলেন, অর্থাৎ আশেপাশের মানুষ, শুভনাধ্যায়ী, সমর্থক, যে যে দল করুক তার কাছে আমরা হাত পেতেছি, আমরা একটা জনভান্ডার তৈরি করার চেষ্টা করেছি। এবং সেখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানুষকে দেবার চেষ্টা করেছি, কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। ঢাকার বিভিন্ন অঞ্চলে, কাফরুলে, মিরপুরে, সুদপাপুরে, তেজগাঁয়, ধানমন্ডিতে আমরা একের পর এক কমিউনিটি কিচেন তৈরি করেছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আমাদের খুব বেশি জায়গা করে দেয়নি এই কথাগুলো বলবার, কিন্তু গত বছর এভাবে করে আমরা কাজ চালিয়ে গিয়েছি। পরবর্তীতে আমরা শ্রমজীবী ক্যান্টিন খুলেছি। এরপর এই বছর যখন দ্বিতীয় প্রবাহের যে বিষয়টি আসলো এবং নতুন করে যে লকডাউন হলো, খুব কঠোর লকডাউনের যে আওয়াজ আমরা শুনলাম, তখন আমরা চিন্তিত হলাম যে আমাদের কাজটাকে আরো সংগঠিতভাবে করতে হবে, আরো সংগঠিতভাবে করতে হবে। তখন আমরা, এটা আমাদের পুরনোই একটা অর্গানাইজেশন, তার নাম হচ্ছে রেড ভলান্টিয়ার্স। তখন আমরা জেলায় জেলায় রেড ভলান্টিয়ার্স এর কাজ শুরু করলাম। আমাদের প্রথমত খুলনা জেলা, পরে ময়মনসিং, এরপরে আমি যে ঢাকা কমিটি, মানে ঢাকা, সেই ঢাকার হচ্ছে গিয়ে সিপিবি ঢাকা রেড ভলান্টিয়ার্স আমরা গড়ে তুললাম।
এবং এই রেড ভলান্টিয়ার্স গড়ে তুলবার আগের থেকেই সিবিবি ঢাকা কমিটি যে কাজটা করছিল, আমরা অর্থ সংগ্রহ করে আমরা অক্সিজেনের সিলিন্ডার জমানো শুরু করে দিয়েছিলাম। তখনই আমরা অক্সিজেন সিলিন্ডার জমা শুরু করলাম এবং সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আমরা এটা বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম। আমরা হটলাইন করলাম যে যাদের অক্সিজেন প্রয়োজন রয়েছে, যে করোনা আক্রান্ত, হসপিটালাইজ করতে হবে না, বা হাসপাতালে আইসিইউ খালি নাই, হাসপাতালে সিট নাই, এখন বাসায় থেকে চিকিৎসকের অনলাইন পরামর্শের মাধ্যমে তার চিকিৎসা করতে হবে, এবং সেই চিকিৎসক যদি পরামর্শ দেয় যে তাকে অক্সিজেন দিতে হবে, তখন সেই অক্সিজেন দেবার কাজটা আমরা শুরু করি। এর মধ্যে আমাদের যারা চিকিৎসক কমরেড রয়েছেন, যারা নার্স রয়েছেন, আমাদের পার্টি সমর্থক, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, অক্সিলারিস রয়েছেন, মেডিকেল অক্সিলারিস, তাদের সবাইকে, অ্যান্সিলারিস সবাইকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের টিমটাকে সংগঠিত করলাম। ছাত্ররা, যুবকরা, তরুণরা। আমি একটু জানতে চাইছি, দুঃখিত সাজিদুল হক রুবেল, আমি একটু জানতে চাইছি আপনাদের যে কার্যক্রমটা, মহৎ কার্যক্রম, নিঃসন্দেহে এটি কি শুধু ঢাকা অর্থাৎ রাজধানী কেন্দ্রিক ছিল, নাকি সারা দেশে আপনারা এইভাবে কাজগুলো করার চেষ্টা করেছেন? আমার কমিটি জেনারেল সেক্রেটারি, সেইভাবে আমি আমার কমিটির কথা বললাম। তবে এটি ইতিমধ্যে আমাদেরও আগে খুলনায়, তারপর হচ্ছে ময়মনসিংহ জেলায়, চট্টগ্রাম উত্তরে, তারপর হচ্ছে মানিকগঞ্জের কাজটা শুরু হয়ে যাবে। আমাদের সিলেটে, সুনামগঞ্জে সেই কাজে সংগঠিত করবার চেষ্টা করা হচ্ছে। তবে ঢাকা কেন্দ্রিক কাজটার ক্ষেত্রে আমাদের যেহেতু হচ্ছে প্রযুক্তিগত কিছু সুবিধা রয়েছে, যোগাযোগের কিছু সুবিধা রয়েছে, এগুলা মিলে ঢাকার কাজটা একটুখানি আমরা বেশি দৃশ্যমান করতে পেরেছি, বেশি কাজের দিকে অগ্রসর করার চেষ্টা করছি। এবং এখানে আরেকটা, অশেষ ধন্যবাদ শাহরিয়ার ভাই, একটা ছোট্ট কথা বলি। করোনার দুর্যোগ গ্রামীণ এলাকার চেয়ে নগর দারিদ্র্যের উপর প্রভাবটা বেশি পড়েছে। এই কারণে আমরা রেড ভলান্টিয়ার্স একটি কাজ করছি। আমরা দুইটা হটলাইন নাম্বার দিয়েছি, বিশেষত যারা মধ্যবিত্ত, সীমিত আয়ের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যে রিলিফের লাইনে দাঁড়াতে পারবে না, যে সরকারের কাছে 333-তে ফোন করে খাবার নিতে পারবে না, সেই মানুষদের কাছে আমরা সামাজিক মাধ্যমে বলেছি টেলিফোন নাম্বার দিয়ে, যে যারা মধ্যবিত্ত রয়েছেন, খাবারের সংকট রয়েছেন, চাকরি চলে গেছে, বেতন পাচ্ছেন না, দোকান বন্ধ, দোকানের কর্মচারী, উবার চালাতেন, পাঠাও হোন্ডা চালাতেন, এই যে মানুষগুলো যারা এখন আয় তাদের বন্ধ, আবার তারা মিডল ক্লাস, বিলংস টু মিডল ক্লাস, ফলে সেই মানুষগুলো কোথায় যাবে? সেই মানুষগুলোকে বলেছি, আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, তারা ফোন করছে আমাদের কাছে, আমরা খুবই গোপনে তাদের কাছে চমৎকার, আমাদের খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগের জন্য আপনাকে এবং আপনার দলকে শুভকামনা জানাই, ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে আবারও যুক্ত হবো কিছু সময় পর আবার, এরপর আপনার আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা জানতে চেষ্টা করব। এখন আমরা যুক্ত হতে চাই আওয়ামী লীগ দলীয় নেতা, যিনি সরকার দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমাদের আজকের এই আলোচনার প্রেক্ষাপটে তার সঙ্গে যুক্ত হতে চাই মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক। মানিক ভাই, আপনি শুনেছেন যে আমাদের আলোচকেরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আজকে, এবং চমৎকার ভাবে তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান এবং অভিমত সেগুলো তারা তুলে ধরেছে। আপনি শুনেছেন সবগুলো বিষয়। আপনার কাছে আলাদা কোনো প্রশ্ন না রেখে আমাদের আলোচকদের আলোচনা থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে সে বিষয়ে আপনার কি অভিমত বা মতামত, কিংবা আপনার কি বিশ্লেষণ থাকতে পারে? মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি প্রথমে অভিনন্দন জানাই আপনার প্রবাস দর্পণের যারা আজকে অনুষ্ঠানে প্যানেলে আছেন। অনেক চমৎকার কথাগুলো শুনছিলাম। আমি বিশেষভাবে প্রিয়তোষ অধিকারী ভাইয়ের বক্তব্যগুলো শুনছিলাম। তারপরে এখানে আমাদের বোন ফাতেমাতুল জোহরা সহ অনেকে কথাগুলো বলেছেন। আসলে আজকের যে পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতিতে কিন্তু আপনার কারো প্রত্যাশা ছিল না। এটা অপ্রত্যাশিত ভাবেই কিন্তু আজকে যে বাংলাদেশটা চলছে, আজকে করোনা যে পরিস্থিতিতে চলে গেছে বা আসছে, অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন এই সরকার আসার পরে এই করোনাকালীন প্রায় 1.5-2 বছরে আপনার আগে আমাদের এই গত কয়েকটা টকশোতে আমি দেখেছি আমাদের অনেক বন্ধুরা মানে সমালোচনা করতে করতে অস্থির করে ফেলতো। আজকে কিন্তু আপনার এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আমি কোভিড-19 যে অবস্থা, হ্যাঁ আপনার টিকার ক্ষেত্রে বলি, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি টিকার ক্ষেত্রে। বিশেষভাবে আপনি এখন আমরা প্রায় সবাইকে, এখন আমরা 18 বছর পর্যন্ত যারা আছে, এই সরকার বলছে যে 18 বছর পর্যন্ত তাদেরকে কিন্তু টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
আমরা একসময় কিন্তু আমাদের বিরোধী দল সহ আমাদের বন্ধুরা অস্থির ছিল যে সরকার কিন্তু কিছুই করছে না, কিছুই করতে পারছে না। এখন কিন্তু সরকার এখন টিকা শুধু বাইরে বাইরে থেকে আনে নাই, টিকা আমরা উৎপাদনের একটা ব্যবস্থা করারও চেষ্টা করছে। ইতিমধ্যে আপনি দেখেন, আমরা যদি চিন্তা করি এই কোভিড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষগুলো। যেমন নিম্ন আয়ের মানুষগুলোর জন্য আপনার এই সরকার প্রায় ৩,২০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়েছে। নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ, যারা আপনি দেখেন যে দিনমজুর যারা, তাদের জন্য আমরা 14,37,359 জন দিনমজুরকে আমরা আপনার নগদ টাকা হিসাবে একটা অনুদান হিসাবে দেওয়ার জন্য সরকারি কিন্তু একটা প্রচেষ্টা আছে। তারপরে 2,30,063 জন পরিবহন শ্রমিক, 50,046 জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং 1,603 জন নৌ পরিবহন শ্রমিক সহ প্রত্যেকেই নগদ অর্থ সাহায্য দেওয়ার কোনো চেষ্টা করছে। তাছাড়া আজ থেকে 15 দিন আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল আপনার কোভিড নিয়ে, যে আমাদের কোভিডের যে যারা ক্ষতিগ্রস্ত, আমরা এই বাইরে থেকে যে আপনার এই কোভিডের যে কোভিড নিয়ে যে কথাগুলো প্রত্যেকে বলেছে, এখানে আমাদের বোন মৃত্যু আছে, তারা অনেক সোচ্চার ছিলেন যে আমাদের টিকা আনতে পারবো কি পারবো না, বা আমাদের বন্ধুরা অনেকে সোচ্চার ছিলেন। আজকে কিন্তু বাংলাদেশের টিকার সয়লাভ আমি বলবো না, কিন্তু সেই টিকা কিন্তু সেই গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আচ্ছা তাদের কিন্তু কিছু বলার নাই। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, প্রত্যেকের এই ক্ষেত্রে সহযোগিতা দরকার। যেখানে সরকার সব জায়গায় চেষ্টা করছে, সরকারি অনুদান করে দিচ্ছে, এখন উচিত সরকার এবং বিরোধী দল যারা আমরা আছি সবাইকে নিয়ে কিন্তু আপনার আজকে কোভিডের মতো যে কোভিডের মতো একজন ভয়ঙ্কর যে পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রিয় তোষদা আছেন এখানে, আমাদের সিপিবির সাজিদুল ভাই অনেক কথাগুলো বলেছেন। সরকার কিন্তু সরকারি সকল সরকারের কিন্তু আপনার খুব প্রচন্ড সচেতনভাবে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। সরকার বুঝতেছে, আর শেখ হাসিনার সরকার বুঝতেছে যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত যেতে গেলে সরকার মানুষের সুস্থি আসবে। আপনি দেখেন টিকার ক্ষেত্রে আমরা মনে করি এখন টিকা মোটামুটি সাফিসিয়েন্ট হয়ে গেছে, আর যে সংকটটা আছে হয়তো আগামী 2 মাসের মধ্যে এই সংকটগুলো থাকবে না। টিকা শুধু এখানেই না, বাংলাদেশে আপনার টিকা উৎপাদনের একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে তারা করার চেষ্টা করছেন। টিকার সমস্যাটা কিন্তু হবে না, কারণ টিকা পরবর্তীতে যে কিছু কথা বললেন, যে আমাদের মৃত্যু আপাও কিছু কথা বললেন, যে শিশুরা আজকে আপনার অনেক সময় যাদেরকে আপনার বয়স হচ্ছে না তাদের বিবাহ হয়তো দিয়ে দিতে হবে। আসলে বিষয়টা কিন্তু তা না। আপনার এই সরকার আসার পর থেকে আপনাদেরকে নারী শিক্ষা উন্নয়নে কিন্তু 1,000 কোটি টাকা তারা কিন্তু আপনার অনুদান ঘোষণা করা হয়েছে। নারীরা কিভাবে তাদের পরবর্তী জীবন পরিচালনা করতে পারবে। আজকে দেখেন, শুধু এই সরকার আসার পরে আপনার এই যে বাচ্চাদের আজকে বিনামূল্যে বই দেওয়া হয়েছে, এটা কিন্তু এই সরকারের অবদান। মোহাম্মদ আলী খান তাদেরকে চৌধুরী, কিন্তু আমি একটু প্রণোদনা স্পষ্ট প্যাকেজ করি দেওয়া হচ্ছে। আপনাকে। মোহাম্মদ আলী খান চৌধুরী, আমি একটু জি। স্পষ্ট করি আপনাকে। জি বলেন। আমি যতদূর বুঝতে পেরেছি ফাতেমা জোহরা মৃত্যু যে এটি উল্লেখ করতে চেয়েছেন যে বাল্য বিবাহ ঘটছে অধিকাংশ হারে, তিনি সেটি কোভিড-19 এর কারণে কেবল বলেননি। তিনি বলেছেন শিক্ষা ব্যবস্থায় যে একটা জি, আপনার অচল অবস্থা চলছে এখন, সেই ক্ষেত্রে ঝরে পড়ছে শিক্ষার্থীদের সংখ্যা। আমাদের দেশে এমনিতেই বাল্য বিবাহের প্রবণতা একটা আছে, সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থায় যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন অনেক গার্ডিয়ান তাদের মেয়ে শিশুদেরকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে। সেই প্রশ্নটি এনেছেন। এই ক্ষেত্রে কোন সরকারের তেমন কোনো নজরদারি আছে বলে মনে করা হচ্ছে না। আপনি না শাহির ভাই, আপনি বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন। মৃত্যু আপা আমাদের ফাতেমা জোহর মৃত্যু যে কথাগুলো বলেছেন, হ্যাঁ অবশ্যই এখানে সরকারের অবশ্যই এখানে দৃষ্টি আছে। সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, আপনার তাদেরকে কিভাবে ঘরে তাদেরকে শিক্ষার ব্যবস্থাটাকে আরো কিভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া যায়, এবং তাদের বাবাদেরকে, শ্রমিক যারা শ্রমজীবী মানুষ যারা শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর, আপনি জানেন এই সরকার আসার পর শিক্ষা ক্ষেত্রে যারা অনগ্রসর তাদের জন্য কিন্তু শিক্ষা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আর এখন যেহেতু কোভিড-19, নিশ্চয়ই মৃত্যু আপাদের তারা যে চিন্তা ভাবনা গুলো করছে, তাদের যে আতঙ্ক হওয়ার যে জায়গাটা, এটা নিশ্চয়ই আতঙ্ক হওয়ার কোনো কিছু নাই। এই সরকার আপনার এই পরিবারগুলোকে দেখার জন্য আপনার একটা প্যাকেজ ঘোষণা করেছে, সেটা 3,200 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই আমরা এই সরকার আসার পরে আপনার অনেক সংকট হয়েছে। আপনি জানেন, ঝড় ঝঞ্ঝাট জল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সৃষ্টি। বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু বন্যা মোকাবেলা করেছি, ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করেছি। কোভিড কিন্তু প্রথম অনেকেই বলেছেন, আপনারাও মিডিয়ার মানুষগুলো বলেছেন যে এই সরকার বোধহয় এই বন্যার মানে এই কোভিড-19 এর কারণে এই সরকার বোধহয় অনেক সমস্যায় পড়ে যাবে। আপনারা জানেন, আপনারা বলতে হবে এটা, যে এই সরকার অন্যান্য দেশের মতো সেই সংকটই কিন্তু নাই।
এটা আপনাদের সকলের সহযোগিতা, এটা শুধু বলবো না যে সরকারের কৃতিত্ব, এখানে মৃত আপাদের কৃতিত্ব, সাংবাদিকদের কৃতিত্ব, সকলের কৃতিত্ব আছে। আমরা কিন্তু এই সরকার কিন্তু চেষ্টা করছে, এখানে সাজিদুল হক ভাই যে কথাগুলো বলেছে, সরকার এই ব্যাপারে প্রচন্ড সচেতন। আপনি দেখেন যে আপনি আজকে টিকার জন্য টিকা কোথেকে আসতেছে এটা আপনারা নিজেরাও জানেন, যে টিকার সিনোফার্মের আরো 6 কোটি ডোজ কিন্তু আবার আসছে। এরকম প্রত্যেকটা দেশের সাথে টিকার এখন কিন্তু সংকট নাই। বিরোধী দল সহ আমাদের অনেকেই বলছে যে এই সরকার বোধহয় সবাইকে মেরে ফেলবে, টিকা আনতে পারবে না। এই সরকার কিন্তু টিকার জায়গাটা, আমি মনে করি টিকার যেখানে আনার কথা পর্যাপ্ত সেই টিকাটা কিন্তু আমরা নিয়ে আসছি। আর যে সংকটটা আছে আপনি দেখেন, টিকার যে সংকটটা ছিল আজকে 18 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু এই বয়সটা পর্যন্ত আপনার নিবন্ধন করার জন্য চেষ্টা কিন্তু হচ্ছে। তাইলে আপনি বুঝতে পারতেছেন যে টিকার সংকটটা কিন্তু আমাদের দেশে হবে না। তো টিকার সংকটটা না হলে আর সংকটটা করে এখানে খাদ্য সংকট হচ্ছে, আপনি বললেন অগ্রিম বিবাহের সংকট হচ্ছে, হ্যাঁ এটা সামাজিক এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এই সংকটটা আমার মনে হয় যে যেখানে এখানে দেখেছেন আপনারা, যারা আপনার মজুর, যারা দিন মজুর, যারা নিম্ন আয়ের মানুষের, তাদের জন্য সরকার কিন্তু 3200 কোটি টাকার কিন্তু প্রণোদনা প্রদান করে। সরকার কিন্তু বসে নাই, এই ক্ষেত্রে উচিত হবে সকলকে পজিটিভলি চিন্তা করে সরকারকে সহযোগিতা করা। সরকারকে যদি আমরা সহযোগিতা করি, নিশ্চয়ই বিতর্কের বিষয় নাই, শুধু বিতর্কের বিষয় নাই, আমার মনে হয় শুধু বিতর্কের বিষয় নয়, সেটা হলো আপনার সরকার বিরোধী দল সকলে মিলে এখানে যারা বক্তব্য রাখছেন প্রত্যেকে পজিটিভ চিন্তা ভাবনার মানুষ, প্রত্যেকে যদি আমরা একসাথে কাজ করি, নিশ্চয়ই এই সুন্দর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশটা এগিয়ে নিয়ে যাবে। আমি একটা কথা আমি বলে এই বক্তব্য শেষ করব। আমি আজকে বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিবের 91তম জন্মবার্ষিকী আজ, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি এই মুহূর্তে আপাতত শেষ করছি। ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন। চমৎকার আলোচনায় আপনি বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনার কাছে আবার আসবো, যখন আসবো তখন আপনার কাছে যে প্রশ্নগুলো থাকবে তার এক দুটো আপনাকে এই মুহূর্তে একটু জানিয়ে দিই, আপনি সম্ভবত বিষয়টি খেয়াল করতে পারবেন। সেটি হচ্ছে, আপনি বলেছেন যে দল মত নির্বিশেষে সরকারের সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে কোভিড-19 কাজ করার জন্য, এবং এই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, সরকার দল ছাড়া বাকি রাজনৈতিক দলকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সরকার কাজ করে যাচ্ছে। আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে সেই জায়গায় যুক্ত হওয়া। প্রথমটি হচ্ছে, এই কোভিড-19 চলাকালীন সময়ে যে ধরনের কার্যক্রম সরকার চালিয়েছে বা যা করা উচিত, যা করা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা আপনি লকডাউন বলুন, চিকিৎসা বলুন, টিকা বলুন, স্বাস্থ্য সেবা বলুন, স্বাস্থ্য সুরক্ষা বলুন, গণপরিবহনের ক্ষেত্রে বলুন, এইসব ক্ষেত্রে সরকার কি পূর্ণ সফলতা অর্জন করেছে, নাকি এখানে বড় ধরনের কোনো ধরনের সরকারের ব্যর্থতা বা অসফলতার চিহ্ন রয়ে গেছে, এই ধরনের কিছু আপনি মনে করেন কিনা? যদি মনে করে থাকেন সেটি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার যে আহ্বান জানিয়েছেন, অত্যন্ত চমৎকার আহ্বান, সেটি আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই সরকার দলীয় একজন কর্মী হিসেবে আপনাকে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, সেটি কিভাবে করবে, মানে এই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্ল্যাটফর্মটা কোথায়, জায়গাটি কোথায়? এই দুটো প্রশ্ন রেখে আপনার কাছে রেখে যাচ্ছি, পরবর্তীতে শেষে জায়গায় আবার আমরা মোহাম্মদ আলী ভাইয়ের জন্য আমার একটা কোশ্চেন আমি করব গণটিকা প্রসঙ্গে, ভ্যাকসিনেশন প্রসঙ্গে। আপনার কাছে আমি আসবো, আপনি নিশ্চয়ই তখন প্রশ্নটা আপনি রাখবেন তার কাছে। আমরা আমাদের আলোচকদের মোটামুটি বিশদ কথাগুলো শুনলাম। এই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন আপনার প্রত্যুষ অধিকারী। আপনার কাছে একজন সাংবাদিক হিসাবে আমি সংক্ষিপ্ত পরিসরে জানতে চাই, এই যে আমাদের আলোচকরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথাগুলো বললেন, আলোচনাগুলো বললেন, এই আলোচনা থেকে অর্থাৎ জনসাধারণের উপকার হবার মতো অথবা আমাদের যে দিক নির্দেশনার মতো কোনো বিষয় উঠে এসেছেন কিনা, বা আপনার কি মনে হলো, আপনার অভিমত দিয়ে একটু শুনতে পাই। ধন্যবাদ। আমি অল্প কথা একটু বলতে চাই। যে কথাগুলো হচ্ছে যে আমাদের ফাতেমাতুজ জোহরা আপা যিনি বলেছেন, আমার কথা হচ্ছে যে আমরা এই আলোকিত মানুষগুলোর কাছ থেকে একটু আলোকিত আলোচনা শুনতে চাই। আমরা একেবারে ঢালাও কোনো কিছুই সরকার করেনি, সরকার কিছুই করছে না, মানুষকে মেরে ফেলছে, এগুলো কথা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে কোন প্রক্রিয়ায় আরো একটু ভালো করা যেতে পারতো, সেই জায়গাটাতে আমরা যেতে চাই। যেমন উনি বলেছেন যে বাল্য বিয়ের মতো ঘটনা, তারপরে এই যে গ্রেফতার, মুখ এগুলো অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যেগুলো স্পষ্ট হয়নি। এই স্পষ্টীকরণ করলে হয়তো ভালো হতো। যেটা আর একটা জিনিস হচ্ছে, আমাদের কোন জায়গাটাতে আমাদের অবস্থান, আমরা কেমন দেশে বাস করি, তার আসপেক্টে আমাদের কেমন রুচিবোধ, কেমন আলোচনা হতে পারে সামগ্রিকভাবে সকল জায়গাতে, এটা আমাদের কিন্তু একটু মাথায় নিতে হবে। এটা আমি অনুরোধ করব, এটা একটু আলোকপাত করবেন। তারপরে জেসমিন আপা
তিনি যেমনটি বলেছেন যে আসলে স্পষ্ট করে আহ, নারীদের শিক্ষার ব্যবস্থার কথা তিনি বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, যে শিক্ষাটা হয়তো ঠিক মতো হচ্ছে না, আমাদের দেশে হচ্ছে না নাকি সারা বিশ্বে হচ্ছে না, অন্য দেশে হচ্ছে অথচ আমাদের দেশে হচ্ছে না। আমাদের যদি ধন্যবাদ শিশুরা ধন্যবাদ পরিতোষ করোনা অধিকারী। আক্রান্ত হয়, না না আমি 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 একটু এটা শরীর ভাই একটু এক সেকেন্ড নেই। এটা হচ্ছে আমি আমার দেশের বলি নাই, পারিবারিক শিক্ষার, সামাজিক সেই যে শিক্ষা সেই জি শিক্ষার প্রেমা আপা, কথা। আপনার কাছে আসবো নিশ্চয়ই যখন আপনি বিষয়টি নিয়ে কথা বলেন। পরিতোষ অধিকারী, আপনাকে হ্যাঁ, ধন্যবাদ তবে জানাই। আমি আর একটু কাজ করে অনেক কথা ধন্যবাদ বলবো। আপনাকে এবং কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সঙ্গে এত সময় ছিলেন। আমরা বিস্তৃত আলাপ শুনতে পেয়েছি, আলোচনার মধ্যে থেকে কোভিড-19 থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রসঙ্গ চলে এসেছে। আমি আজকের প্রত্যেক আলোচকের দৃষ্টি আকর্ষণ করে আমি পরবর্তী ক্ষেত্রে 5 মিনিট করে কথা বলার সুযোগ আমরা সবাই পাবো হয়তো, বা সেই জায়গায় খুব সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে, আমরা জানি যে কোভিড-19 কালীন পরিস্থিতি যেটি চলছে সেটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য একটা দুর্যোগপূর্ণ অবস্থা। এই অবস্থায় আমরা যদি কোন দেশে কোথায় কিভাবে কি হলো না হলো সেই বিষয়টাকে নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণ করব। এই পর্যবেক্ষণের পাশাপাশি আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আবহাওয়ায় আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা ভাবতে চেষ্টা করব। সেই জায়গায় গণমাধ্যম নিয়ে কথা এসেছে। একটু গণমাধ্যম কর্মী হিসাবে আমি আমি অন্তত এই বিষয়টি উপস্থাপন করতে চাই আপনাদের সামনে এইভাবে। এই গত কয়েকদিন যাবত আপনার পরিবেশ ইস্যু বলেন কিংবা হেলেনা জাহাঙ্গীর ইস্যু বলেন কিংবা এই যে কতগুলো ইস্যু এসেছে আমাদের সামনে, সে জায়গায় আমরা গণমাধ্যমকে দেখেছি সেই বিকেল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত একটানা আপনার সরাসরি সম্প্রচার অনুষ্ঠান করছে, লাইভ করছে এবং বিষয়গুলো অবহিত করার জন্য জনগণের সামনে তারা তাদের কাজ করেছে। আমার প্রশ্নটা আপনাদের কাছে যে পরিমণির মতো একজন ব্যক্তি, আমি তাকে অশ্রদ্ধা করছি না, পরিমণির মতো একটি ব্যক্তিকে গ্রেফতার করতে হলে বা গ্রেফতার করতে গেলে সেখানে গণমাধ্যম কর্মীদের এই ধরনের তোড়জোড়ের কোনো ধরনের আপনার যৌক্তিকতা আছে কিনা, এবং সেখানে দেখা গেছে কি আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা বিধিও কিন্তু সেখানে আমরা মানিনি। এবং এই প্রশ্নটা এভাবে যে পরিমণি কিংবা আপনার হেলেনা জাহাঙ্গীর তারা যে অপরাধ অভিযুক্ত, এই ধরনের অপরাধ বাংলাদেশে প্রচুর আমরা আগেও দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে এবং এখনো প্রচুর আছে যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর আটকের আওতার বাইরে রয়ে গেছেন। তাদেরকে গ্রেফতার করতে গিয়ে কিন্তু এই ধরনের প্রভাকাণ্ড আমরা দেখতে পাই। সেটিকে একটা নারী বলেই এই অবস্থা তৈরি হয়েছে, গণমাধ্যমে একজন নারী বলেই কি অবস্থা তৈরি হয়েছে যে একটা হঠাৎ করে গ্রেফতার করতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে কি, কোভিড-19 কালীন সময়ে সরকার যে কাজগুলো করেছে বেশ ভালো কাজ কিছু করেছে, সেগুলোর পাশাপাশি সরকারের যে ব্যর্থতাগুলো আছে, নিশ্চিতভাবে যে জায়গায় সরকার সফলতা অর্জন করতে পারেনি আর নিশ্চিতভাবে যে জায়গায় সরকার সফলতা অর্জন করতে পেরেছে সেগুলো দুই ভাগে বিভক্ত করে আপনাদের কি বক্তব্য থাকতে পারে এই প্রশ্নে রেখে আমি যাচ্ছি ফাতেমা জোহরা মিতু আপনার কাছে। মিতু, আপনি শুনেছেন আমাদের প্রত্যেক আলোচকের আলোচনাগুলো এবং আমার কথাগুলো। জি ভাইয়া। ব্যক্তিগতভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার অভিমত কি হতে পারে? জি ভাই, আমি শুনেছি। আমি দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু দু একটা কথা একটু উত্তর দিতে হয়। সেটা হচ্ছে, প্রথমে আমি পরিতোষ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, উনি বলেছেন আমার বক্তব্য ক্লিয়ার না। আসলে কোন জায়গা থেকে ক্লিয়ার না সেটা উনি আমাকে বলেননি। আর দ্বিতীয় বলেছেন যে সরকার কি করতে পারে কি পারেনি, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমি আজকে কোথাও দেইনি, যে সরকারের কোনো অক্ষমতা বা কোনো ধরনের কোনো কথা কিন্তু আমি বলিনি। আর তারপরে উনি কি বললেন আসলে এটা আমিও বুঝতে পারিনি। যাকে দ্বিতীয়ত এখন আমি মোহাম্মদ আলী ভাইয়ের কথাটা একটু বলি। সেটা হচ্ছে, ভাইয়া বললেন যে উনি সেই শুরু থেকেই শুধুমাত্র বারবার বলতে চেয়েছেন যে অনেকগুলো প্রণোদনা প্যাকেজ এই কথাটা উনি বারবার উচ্চারণ করেছেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশের যে বাজেট হয়েছে 2021-22 অর্থ বছরে যে বাজেটটা দেওয়া হয়েছিল সেখানে 123টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে বাজেটে যে 123টি প্রণোদনা প্যাকেজ এই করোনাকালীন সময়, কিন্তু সেই 123টি প্রণোদনা প্যাকেজের মধ্যে মাত্র 60টি হচ্ছে প্রকৃত প্রণোদনা প্যাকেজ, বাকি সবগুলোই কিন্তু ছিল লোন। আপনি ব্যাংক থেকে লোন নিবেন এবং সেটা পরিশোধ করবেন সুদ সমেত, তো সেটা তো আর প্রণোদনা প্যাকেজ হতে পারে না। দ্বিতীয়ত ভাইয়া আর একটা কথা বলেছেন যে ওনারা নগদ টাকা দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেটা আমরা স্বীকার করি যে আপনারা দেশের জনগণের ট্যাক্সের টাকা কোষাগার থেকে জনগণের উদ্দেশ্যেই প্রণোদনার মাধ্যমে দেয়ার ঘোষণা দিয়েছেন, এবং সেটা আমরা পক্ষান্তরে দেখেছি যে সেই 2,500 টাকা যে দেয়া হয়েছে সেটা আপনাদের নেতাকর্মীদের মোবাইলে কিভাবে চলে গেছে। এবং লাস্ট আমি বলতে চাই যে এই যে গত 4 তারিখে 4 আগস্ট
4 আগস্ট ডিবিসি চ্যানেলের একটি নিউজ, সেখানে বলা হয়েছে যে ঢাকা দক্ষিণের মেয়র সাহেব ত্রাণের ব্যবস্থা করেছেন পরিবহন শ্রমিকদের জন্য। সেখানে তাদেরকে কার্ড অনুযায়ী যে পরিবহন শ্রমিক যারা ড্রাইভার তাদেরকে 2500 এবং যারা হেল্পার তাদেরকে 1500 টাকা করে প্রণোদনা দেয়া হবে, এবং কার্ড দেখে দেখে তাদেরকে ফোন করে প্রণোদনা নেয়ার জন্য আসতে বলা হয়েছে। যখন তারা সেখানে এসে ভিড় করেছে তখন দেখা গেছে যে তাদেরকে মাত্র 5 কেজি নিম্নমানের চাল ধরিয়ে দেয়া হচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু শ্রমিকরা বিক্ষোভ করেছে সেখানে। এটা কিন্তু আমরা নিউজেই দেখেছি এটা। তো সর্বোপরি আমি বলতে চাই যে আপনারা ঘোষণা করেন, কিন্তু সেটা কোন পর্যায়ে গিয়ে আসলে প্রকৃত ব্যক্তিদের কাছে পৌঁছায় কিনা সেটা দেখতে হবে। আপনারা বলেন 333-তে ফোন করলেই জনগণের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়, কিন্তু 333-তে আপনারা ক্রাইটেরিয়া দিয়েছেন যে যাদের মাসিক ইনকাম 5000 টাকার নিচে তারা 333 থেকে সহযোগিতা পাবে। এখন আমার মোহাম্মদ আলী ভাইয়ের কাছে প্রশ্ন যে বাংলাদেশের কোন পেশার মানুষের মাসিক ইনকাম 5000 টাকার নিচে? একটা মানুষ যদি ভিক্ষা করে, সে ভিক্ষা করলেও তো তার ইনকাম 5000 টাকার উপরে। তাহলে এই 333-তে আসলে প্রকৃত কারা প্রণোদনা পেতে পারে? এটা আমার ওনার কাছে প্রশ্ন। দ্বিতীয়ত উনি আরো একটা কথা বলেছেন যে আমি কোন এক টকশোতে ওনার সাথে বলেছিলাম যে টিকা আনতে পারবে না, আর আমরা অনেক কিছু সত্যি। আসলে কি ভাইয়া, আমরা হচ্ছে বিরোধী দলে কাজ করি, আমরা হচ্ছে ছায়া সরকারের মতো, আমরা যদি সমালোচনা না করি, সোচ্চার না হই, তাহলে তো আপনাদের কাজের স্পিড বাড়বে না। আর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া, এটাই হচ্ছে সাংবিধানিক ভাবে একটি বিরোধী দলের অধিকার। আমরা টিকা আনতে পারবেন না এটা আমি কখনোই কোনো টকশোতে বলিনি। আমি সবসময় বলেছি যে যে দেশে দরিদ্র আয়ের মানুষ যারা খেতে পারে না, তাদের সেই অর্জিত কষ্টের টাকা কেন আমরা ভারতকে টিকা উৎপাদনের আগে দিয়ে দিলাম? কেনই আমরা সেই টাকাটা তাদেরকে দিয়ে দিলাম, এবং কেন তারা এখন আমাদেরকে টিকা দিচ্ছে না? সর্বোপরি ভাইয়া খুব গৌরবান্বিত ভাবে বললেন যে টিকা পেয়ে গেছেন। আমরা কখন টিকা পেয়েছি? যখন বিশ্বের সব দেশ টিকা নিয়ে অনেক এগিয়ে গেছে তখন আমরা টিকা পাচ্ছি। উনি বলেছেন সবাইকে টিকা দেওয়া হয়েছে। আমি নিজে আমার নিজের টিকার জন্য আমি 15 দিন আগে রেজিস্ট্রেশন করেছি, এখন পর্যন্ত আমার মেসেজ আসতেছে না। আমি তো টিকা দিতে এখনো পারিনি। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা এই শীর্ষক গবেষণায় সংস্থার তথ্য অনুযায়ী আমরা কি দেখতে পাই যে বর্তমান বিশ্বের 217টি দেশের মধ্যে কোভিডের টিকা হারের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 155 নম্বরে, এবং এর অবস্থান দিক থেকে দক্ষিণ এশিয়ার যে কয়টা দেশ তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সর্বনিম্নে। তো সেটা আমি বলছি যে ভুটানের মতো দেশ যারা 62.4% মানুষকে টিকা প্রদান করেছে, তারা অবস্থানে আছে 15, সেখানে আমরা মাত্র 2.6% মানুষকে টিকা দিতে পেরেছি। এটা খুব বেশি বীরত্বের কথা বলে। আর উনি বলেছেন যে বাংলাদেশ টিকা উৎপাদন করছে, হ্যাঁ এটা আমরা শুনে খুশি, কিন্তু বাংলাদেশ যখন বঙ্গভ্যাক্স তৈরি করা হয়েছিল, বাংলাদেশের বিজ্ঞানীরা যখন করেছিলেন, তখন কেন সেটা আপনারা পরীক্ষামূলক অনুমতি দিলেন না পরীক্ষা করার জন্য? এখন কেন আবার বিপদে পড়ে সেই বঙ্গভ্যাক্সকে আপনারা অনুমোদন দিচ্ছেন? এটা যদি সেই আরো 6 মাস আগে দিতেন তাহলে আমরা তো টিকা স্বয়ংসম্পূর্ণ থাকতাম। আমি এই কথাটাই বলেছিলাম যে আমরা গুণীজনদের কদর করতে পারি না, আমরা জাফরুল্লাহ সাহেবের কিটকে কদর করতে পারি নাই, আমরা সেরকম ভাবে বঙ্গভ্যাক্সকেও কদর করতে পারি নাই। এখন সেই বঙ্গভ্যাক্সকে বাংলাদেশ আবার অনুমোদন দিচ্ছে। সর্বোপরি যেটা বলতে চাই, সমালোচনার জন্য সমালোচনা না, আমরা দেশের জনগণ, আমরা যদি সমালোচনা না করি তাহলে সরকার তার নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাবে না। উনি আর একটা কথা বলেছেন, দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হতে হবে। দল কিভাবে হবে? যে দেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন কোন রাজনৈতিক দলের দরকার নাই, বিশেষজ্ঞরা এই বিষয়টা দেখতেছে। সকল রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে ডান দল, বাম দল, ইসলামিক দল, সকল রাজনৈতিক দল তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে একটি কমিটি করা হোক। ওনারা কি সেটা করেছেন? কোন দলকে সাথে নিয়ে ওনারা কাজ করার চেষ্টা করেছেন? যেহেতু এই কোভিড এমন একটা বিষয় ছিল। জি ভাইয়া ধন্যবাদ। সর্বোপরি আমি বলবো যে সকলকে ধন্যবাদ, এবং যারা দেখছিলেন, যেহেতু কথা বলার সুযোগ হয়তো আর হবে না, তারপরে আমি বলতে চাই যেহেতু সমস্যাটা আমাদের সকলের কাজ করতে হবে, আর এখানে সমালোচনা করছি না, আপনাদেরকে শুধরানোর পথ খুঁজিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ ফাতেমা তুজা, চমৎকার উপস্থাপনের জন্য। আপনার বক্তব্যগুলোকে আমরা শুনতে পেলাম, নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয়টিকে মূল্যায়ন করবেন। আমরা সরাসরি যেতে চাই জেসমিন প্রেমা, তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে যুক্ত হয়ে চমৎকার যে তথ্য তুলে ধরেছেন। একটু বলে রাখি যে আপনার রাজনৈতিক দলগুলো যেভাবে গণমাধ্যমে আপনার তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে
সচেষ্ট হয় কিংবা পারে গণমাধ্যমে যেভাবে আসে। একটু আগে সাজ্জাদুল হক রুবেল তিনিও বলেছেন তাদের কর্মকাণ্ডগুলো কেমন ভাবে গণমাধ্যমে আসে। এটির সাথে আমি একমত পোষণ করে বলতে চাই যে কখনো কখনো দেখা গেছে থেকে আপনার ছোট ছোট রাজনৈতিক দল কিংবা আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে তাদের কর্মকাণ্ডগুলো একটা নিভৃতি রয়ে যায়, সেই জায়গায় গণমাধ্যমে আসে না। সেই জায়গায় কাজ করার প্রেক্ষাপটে তারা যে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাগুলো কিন্তু শেয়ার করে, গণমাধ্যমে আসলে শেয়ার করতে সুবিধা, শেয়ার করতে অনেকটা অসুবিধা হয় যায় গণমাধ্যমে না আসার কারণে। এই জায়গায় দাঁড়িয়ে দেশপ্রেম প্রেমা তার নিজের যে সংগঠন আছে, তার নিজের যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান থেকে নারীদেরকে নিয়ে যে কাজ করছেন বা নারীদের পাশাপাশি অন্যান্য অর্থাৎ সমাজ উন্নয়ন, সমাজ কল্যাণ এই বিষয়গুলো যে কাজ করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই কোভিড-19 কালীন এই যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের কর্মকাণ্ডগুলো দেখলাম, অর্থাৎ অনৈতিকতা, আপনার সামাজিক অবক্ষয়, এই জায়গাগুলো দাঁড়িয়ে এগুলো থেকে মুক্তি পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার কি পথ আছে বলে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে মনে করেন? দাদা আপনাকে, শাহরিয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটাই হয়তো শেষ কথা। সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। পরিতোষ দাদা যেটা বলছেন আমি এটা আবারও ক্লিয়ার করি, আমি যে শিক্ষার কথা বলছি সেটা পারিবারিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার কথা বলছি, ওই বিষয়টা অন্য কোনো, আমি জাতীয় শিক্ষায় ওই কথা ইস্যুতে বলিনি। আরেকটা বিষয় হচ্ছে আমার জায়গায় যে কথাটা, যে আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমার একটা অনুরোধ থাকবে সারা বাংলাদেশের মানুষের কাছে এবং প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতা কর্মীদের কাছে, সবার কাছে, সেটা হচ্ছে একজন কর্মী হিসাবে, বিশেষ করে আমি যেহেতু মাঠে কাজ করি, আমি একজন উন্নয়ন কর্মী হিসাবে, একজন মানবিক কর্মী হিসাবে আমি অনুরোধ করব কারোর সাথেই যাতে অন্যায় না হয়, কারোর সাথেই যাতে মানে কোনো তার মানে সম্পর্কে না জেনে আমরা শিওর না হয়ে, বিশেষ করে মেয়েদের বা কোনো মানুষেরই, আমার আপনার কারো অধিকার নাই যে কারো চরিত্র নিয়ে কথা বলার। তা আমরাই সবার কাছে অনুরোধ করব যে সবাইই, আমাদের সবার পরিবার আছে, আমাদের একটা সমাজ আছে, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, দুই একজন ভিন্ন কথা, এখন দুই একজনকে দিয়ে তো পুরো সমাজ, পুরো দেশ, পুরো পরিবারকে আমি লজ্জিত করতে পারি না। সেই জায়গায় আমাদেরকে, আমরা যখন রিপোর্ট করি, আমরা যখন কথা বলি, আমরা যাতে অন্যের প্রতি রেসপেক্ট রেখে কথা বলি, অন্যের প্রতি রিপোর্ট একটু যত্নশীল হই। এবং ইদানিং যে রিপোর্ট বা অনলাইন মিডিয়াগুলো, আমরা তো সবাই এখন মোবাইলে সবকিছু দেখি, তা আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের মোবাইলটা দেখে, আমাদের সাথে থাকে, বাবা মাদের সাথে, যেহেতু কোভিড এর কারণে অনেক সময় এগুলি দেখতে গেলে মানে আমরা না দেখতে পারি, তারা আসলে বন্ধ, অনেক সময় বলে হ্যাঁ কথাটা শুনলাম, এটা কি, অনেক ক্ষেত্রে অনেক বাচ্চারা প্রশ্নও করে এটা কি, এটা কেন বললো, এটা কে। তো সেই জায়গায় যাতে আমরা যেই কাজটাই করি দয়া করে যত্নের সাথে এবং সবার প্রতি রেসপেক্ট রেখেই করি, কমেন্টস করো না, এবং আমাদের যে কমেন্টস করো না, মানসিক ঘুমাইতেছো, এবং আমাদের যে সামাজিক একই স্টাইল করো না, ভিন্ন ভিন্ন দায়বদ্ধতা, কথা বলো। সেটা যাতে আমরা একজন আরেকজনের প্রতি সেই দায়বদ্ধতাটা পালন করি। আরেকটা বিষয় এখন যেটা আমাকে আগেও প্রশ্ন করা হয়েছিল যে নারীদের বিষয়, মানে তারা নেশা করে, রাত্রে তারা কাজ করে, রাতের রানীদের সাথে কিন্তু রাতের রাজারাও আছে, এটা তো সম্মিলিত। আপনি যখন রানী বানাবেন সেখানে রাজাকেও রাখতে হবে, যখন আপনি রাজা বানাবেন সেখানে রানীও রাখতে হবে। আমরা ছোটবেলায় পুতুল খেলতাম না, রাজা রানীর গল্প করতাম, তো সেই জায়গায় যদি ফিরে আসি তাহলে দুইটা পার্টি এখানে থাকবে। আমাদের দ্বারা বা আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা দায়িত্বশীল মানুষ, আমরা যারা বাংলাদেশের সুনাগরিক এবং আমরা যারা বাংলাদেশের দায়িত্বশীল মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কারোর সাথে যাতে অন্যায় না হয়, কেউ যাতে ভিকটিম না হয়, কেউ যাতে সে যাতে তার ন্যায্য বিচার, ন্যায্য সম্মানটা পায়। আরেকটা আজকে মিডিয়া প্রবাস দর্পণের মাধ্যমে আমি অনুরোধ করব সারা বাংলাদেশের মানুষকে, আপনারা নারীকে তার সৌন্দর্য দিয়ে বিবেচনা করবেন না, নারীকে মানুষ হিসেবে বিবেচনা করুন, নারীকে তার যোগ্যতা, তার সিনসিয়ারিটি, তার অনেস্টি দিয়ে বিবেচনা করুন, তার সৌন্দর্য, যে কোনো জায়গায়, যে কোনো রিপোর্টে, যে কোনো মিটিং এ, যে কোনো টকশোতে কথা আসলে সৌন্দর্য কেন, ওই নারীর
যেই জায়গায় সে দাঁড়িয়েছে তার কিন্তু নিজস্ব একটা দিয়েই তার সেই যোগ্যতা, তার কাজ, তার কর্ম দিয়ে দাঁড়াইছে, সেটাকে আপনারা ফোকাস করেন, সেই জায়গাটাকে তুলে ধরেন। একজন পরিমণি, আপনি যদি মানবিক ভাবেও চিন্তা করেন, আমি পরিমণিকে চিনি না, এখনই চিনলাম, তাকে পরিমণি সে কি করে হলো? তাকে অনেক রকম, তার সাথে তার বাবা মা নাই, তার কিন্তু পারিবারিক শিক্ষা নাই, যদি আমি বলি, আমি অসম্মান করব না, তার আজকে এই জায়গায় আসার পিছনে মানে তার পারিবারিক, তার যে নানা, সেও কিন্তু তাকে সঠিকভাবে গাইড করে নাই, তার চারিপাশে যে মানুষগুলো ছিল তারাও কিন্তু তাকে সঠিকভাবে গাইড করে নাই, যেটা রিপোর্ট এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বা জানতে পারি। সেই জায়গায় অনুরোধ করব, শুধু মানে রিপোর্টের জন্য রিপোর্ট, সমালোচনার জন্য সমালোচনা, আমরা যাতে মানে কারো প্রতি আমাদের যাতে অন্যায় না হয়, আমরা অনুরোধ করব। এবং একটা নারী বা একটা মানুষ, ছেলে মেয়ে যেই হোক, মানুষের প্রতি রেসপেক্ট রেখে, তার প্রতি, তার পরিবারের প্রতি রেসপেক্ট করে, ইভেন আমার দেশ এবং দেশের সমাজের প্রতি সম্মান রেখে আমরা যাতে আলোচনা সমালোচনা করি এবং এগুলো রিপোর্ট আকারে আসে। সবার প্রতি কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ। এবং আবারও সবার প্রতি আমার শ্রদ্ধেয় সালাম এবং দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জেসমিন প্রেমা, আপনি আপনার কাজের অনেক ব্যস্ততা, আপনার সেই ব্যস্ততার মাঝে আপনি সময় বের করে আমাদের সাথে যুক্ত হন এবং আপনার মূল্যবান পরামর্শ আলোচনা থেকে আমরা শিক্ষণীয় অনেকগুলো বিষয় আমরা অর্জন করতে পারি। আপনাকে কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবার আমরা যুক্ত হতে চাই সাজেদুল হক রুবেল। ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না? আপনার কাছে আমি আসি, দুটো প্রশ্ন আপনার কাছে নিয়ে আসি। একটি আমি এইভাবে বলতে চাই, সেটি হচ্ছে আপনার এই গত কিছুদিনে আপনি যেটি, আমি যদি এভাবে বলি যে পরিমণির বাসা থেকে পরিমণিকে আটক করা হলো এবং সেই তদন্ত করতে গিয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা সেখানে বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট হওয়ার বিষয়ে জানতে পেরেছি, তার সঙ্গে সম্পৃক্ততা ছিল। সেখানে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রেস ব্রিফিং আমাদেরকে জানিয়েছে। তাহলে এখানে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি যে যে কোনো অন্যায়ের সঙ্গে সরকারের কেউ বা সরকারের কোন কর্মকর্তা, উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যদি সেখানে সম্পৃক্ত থাকে, সংশ্লিষ্ট থাকে অনৈতিকতার সাথে বা অন্যায়ের সাথে, তাহলে তাকেও কিন্তু গ্রেফতার করা হয় কিংবা আটক করা হয় কিংবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ডিপার্টমেন্ট তৈরি হয়। এই ক্ষেত্রে এটি সরকারের আইনের যে শাসন, সেটি একটা চমৎকার উদাহরণ বলা যায়। এইটি একটি প্রশ্ন, এটিকে আপনি কিভাবে দেখেন? দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, এই যে আপনার এর পাশাপাশি আপনার আমরা দেখেছি যতই গ্রেফতার বা আটক করা হোক, সেখানে যখন আনুষঙ্গিক ভাবে অন্যান্য তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেটা আমাদেরকে প্রথমে বলা হয় যে অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, আমরা খতিয়ে দেখছি, কিন্তু খতিয়ে দেখার পর সেই নামগুলো আর আমাদের সামনে উঠে আসে না। প্রভাবশালী অনেকেরই সেই ক্ষেত্রে হয়েছে, আমরা অনেক মামলার বিচার পর্যন্ত হয়নি, আমরা খেয়াল করেছি মৃত্যু হত্যার বিচার হয়নি, তন্য হত্যার বিচার হয়নি, এই ধরনের অনেকগুলো বিষয় রয়ে গেছে। এই প্রেক্ষাপটে দেশের যে অবস্থা এখন চলছে, এটিকে সামাল দিতে হলে, সংগতভাবে এগিয়ে নিতে হলে কি করা উচিত বলে মনে করেন? ধন্যবাদ শাহরিয়ার ভাই। তবে আমি একটা কথা বলি, আমি আপনার এই প্রশ্নে আলোচনা করতে যদি নীতিগতভাবে বলেন, আমি নীতিগতভাবে মানে মনে করছি যে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আলোচনা করবার? দেখেন, যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে হাসপাস করছে, যখন বাংলাদেশের দরিদ্র মানুষ কাজ পাচ্ছে না, যখন নতুন করে 3 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে, যখন বাংলাদেশের নানান ধরনের সমস্যায় জর্জরিত, তখন এই আপনাকে, আমাকে সহ, মিডিয়ার মানুষদেরকে সহ সবাইকে এই পরিমণি এবং ইত্যাদি ইত্যাদি গল্পে আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। এবং আমি খুব দুঃখিত আপনার এই দুটো কোশ্চেনই পরিমণি সংক্রান্ত হওয়ায়, যে আমাকেও এখানে এসে ওই একই কাহন গাইতে হচ্ছে। যে কাহন গাইলে অনেকের সুবিধা, কারণ মূল সমস্যাটা আমরা ভুলে যাব, মূল কষ্ট, মূল যন্ত্রণাটা আমরা ভুলে যাব, ভুলে গিয়ে আমরা পরিমণি এই প্রপঞ্চ নিয়ে ব্যস্ত থাকব এবং অনেক দিকে অনেক ঘটনা ঘটে যাবে। তারপর আপনাদেরকে বলি, এখানে
জেসমিন আপা যা বলেছেন তার সাথে আমি খুবই একমত। ফাতেমা আপাও তার আলোচনার একটা অংশে, প্রথম অংশে বলেছেন যে এই যে যাদের নাম উঠে আসে, নামটা উচ্চারণ আমি করতে চাই না, যে নামগুলো তৈরি হয় সেই নামগুলো কারা সৃষ্টি করেছে, কোন সিস্টেম এদেরকে সৃষ্টি করেছে এবং কোন সিস্টেম এতদিন ধরে এদেরকে বহাল রেখেছে। দেশে এনএসআই নাই, দেশে ডিবি নাই, দেশে হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা নাই। তারা জানতেন না এই যে এই ঘটনাগুলো ঘটে? নিশ্চয়ই জানেন। আমার মতো একজন তুচ্ছ রাজনৈতিক নেতারও ফলো করেন তারা, আর ওদেরকে ফলো করে না, ওদের সম্পর্কে তথ্য নাই, এতদিন ধরে বাড়তে দিলেন। বলে এইটা একটি নাটক। এই নাটকগুলো, এই ঘটনাগুলোর মধ্যে সত্যতা আছে, ঘটনার মধ্যে অনেক কিছুগুলো রয়েছে, কিন্তু এইটা এক ধরনের মানুষকে, মানুষের চোখে ঠুলি মেরে রাখা, এক ধরনের মানুষকে তার নিজের আসল সমস্যা থেকে ভুলে গিয়ে এই ধরনের সমস্যায় এক ধরনের বলা যায় প্রবৃত্তির একটা আদিরসাত্মক জায়গা থেকে মানুষকে হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটাকে ব্যস্ত রাখা, এটি একটি বিষয়। আর 2 নম্বর বিষয়টা যেটা বললেন যে অনেকের সম্পৃক্ততা থাকে। দেখেন এখানে ওই নায়িকার নাম উচ্চারণ করতে কারো লজ্জা লাগে না, কিন্তু ওই নায়িকার সাথে যে ধনাঢ্য ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন, যে উপরতলার মানুষরা যুক্ত রয়েছেন, তাদের নাম কিন্তু প্রকাশ মিডিয়াতে হয় না, তাদের নাম উচ্চারণ হয় না। তাদের নাম উচ্চারণ করতে আমি মনে হয় যে ভাসুরের নাম উচ্চারণ করার মতো ব্যাপার হয়, তাদের নামটা আড়াল করে রাখা হয়। যারা এই সমস্ত বিষয়গুলো চাষ করে, যারা এই সমস্ত বিষয়গুলো রক্ষা করে, তারা অন্তরালে থেকে যায় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আসে না। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আপনাদেরও বিরক্ত করতে চাই না, তারপরও আমি এই প্রসঙ্গে যেটুকু বলেছেন তার উত্তর মনে হয় আমি দিয়েছি আমার দৃষ্টিভঙ্গি থেকে। এবার আসেন হচ্ছে একটু আমার মনে হয় যে এখানে অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী ভাই আপনি একটি প্রশ্ন রাখতে চেয়েছিলেন, আপনি সম্ভবত একটি প্রশ্ন রাখতে চেয়েছিলেন, হ্যাঁ, সেই প্রশ্নটা করছি। মোহাম্মদ আলী ভাইকে এই প্রশ্নটাকে আমি শুধু প্রশ্ন হিসেবে দেখেন না, শুধুমাত্র আমি আওয়ামী লীগ করি না, আমি কমিউনিস্ট পার্টি করি, আমিও মুক্তিযুদ্ধের সপক্ষে ধারার একটা প্রগতিশীল সংগঠন, একটা প্রগতিশীল ছাত্র সংগঠন করে আসার লোক, ঠিক আছে, যে আমার শিবিরের সাথে লড়াই করে আসার লোক। তো সেই লোকের একটা প্রশ্ন করছি, এটাকে সমালোচনা হিসেবে দেখবেন না। একটা জিনিস একটু দেখেন, উদ্যোগ গ্রহণ করেন। শুধুমাত্র ভারতের ওই সেরাম ইনস্টিটিউটের জন্য ভারত তো দায়ী না। তাকে কাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদের কাছ থেকে টিকা আনার জন্য? ওই বেক্সিমকোকে। কি তার জবাবদিহিতা? সে যে ব্যর্থ হলো, এই ব্যর্থের জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলেন? কোন ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন? পারবেন না। ছোটখাটো মানুষকে নিয়ে আপনারা গ্রেপ্তার করবেন, অনেক নাটক দেখাবেন, কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। গতকাল সকালবেলা আমি ভেবেছিলাম যে আমি সরকারকে একটা ধন্যবাদ দিব। এই যে মানুষ রেজিস্ট্রেশন করতে পারছে না, দরিদ্র মানুষ, তার মোবাইল নাই, তার আইপ্যাড ল্যাপটপ নাই, তার টেকনোলজি নাই, সে রেজিস্ট্রেশন করতে পারছে না। 7 তারিখ থেকে কোনো রেজিস্ট্রেশন লাগবে না, কোনো রেজিস্ট্রেশন লাগবে না, সবাই যে টিকা দেওয়া শুরু করতে পারবে। একটা বিরাট ব্যাপার। আমি অভিনন্দন দিতে চাচ্ছি, আমি সামাজিক মাধ্যমে অভিনন্দন লিখতে চেয়েছিলাম, কিন্তু লিখতে পারিনি। গতকাল আমি ঢাকার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে গিয়েছি, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে গিয়েছি, 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে গিয়েছি। আরো যেখানে আমি যেতে পারি নাই, ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে আমি গিয়েছি। এই সমস্ত জায়গার চিত্রটা কি ছিল আপনি কি জানেন মাহমুদ আলী ভাই? আপনি বলছেন ফয়লাভ হয়ে গেছে, এটা বলবেন না। টিকায় মাত্র 250 থেকে 300 টিকা এক একটি সেন্টারে। আর মানুষরা যখন শুনেছে যে রেজিস্ট্রেশন লাগবে না, হাজার হাজার মানুষ বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় করেছে। আমার তো মানে গতকালই একটা বড় অংশের মানুষের সংক্রমণ ঘটেছে, আবার নতুন করে বড় অংশের মানুষের সংক্রমণ ঘটেছে। কারণ এই টিকা কেন্দ্রে ভিড় করছে, মানুষ এসে উত্তেজনা প্রকাশ করছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, এবং মানুষ একসময় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এবং এতে মানে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু দেখবেন। অনেক ভালো ভালো নীতি গ্রহণ করছেন, অনেক বিষয় মানে অনেক আইন কানুন করছেন। এই যে ব্যাংকের ছুটি দিয়ে রেখেছেন 3 দিন 4 দিন, জানেন ব্যাংকগুলোর কি অবস্থা হয়? আমার বাবার পেনশন পায়, আমার বাবা
অনেক বয়স্ক মানুষ, আমি গিয়ে যাই সোনালী ব্যাংকে, সেই সোনালী ব্যাংকের ওই নির্দিষ্ট অল্প একটু সময়ের মধ্যে পুরো ব্যাংক বোঝাই হয়ে যায় প্রবীণ মানুষ তার হচ্ছে গিয়ে পেনশনের জন্য, তার হচ্ছে ছোট করে টাকা তোলার জন্য, ওই অল্প একটু সময়ের জন্য দেখা যায় যে ব্যাংক যদি ব্যাংকিং আওয়ার পর্যন্ত খোলা থাকতো তাহলে ওই ব্যাংকে এত ভিড় হতো না। কিন্তু একটা ছোট কক্ষে, ঠিক আছে, একটা মানে 1000 স্কোয়ার ফিটের একটা কক্ষের মধ্যে এমন একটা পরিস্থিতি যেখানে হাঁটার জায়গা থাকে, সংক্ষিপ্ত করতে হবে। অনেক মানুষই সিনিয়র সিটিজেন। অর্থাৎ এই যে আপনি আপনার একটা পদ্ধতি গ্রহণ করছেন, বাজারে যায় দেখেন না, নির্দিষ্ট সময় বাজার খোলা রাখছেন, বাজারে সারা বছর যত ভিড় না হয় তার চেয়ে বেশি ভিড় এখন হয়, কারণ মানুষ আতঙ্কে থাকে বাজারটা বন্ধ হয়ে যাবে। ফলে কতগুলো জায়গায় একটু মাটি এবং মানুষের সাথে মিশে গিয়ে করবেন, ঠিক আছে? আপনারা অনেক বড় দল, আপনারা ইচ্ছা করলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা ইচ্ছা করলে বুঝে নিতে পারেন এবং এইখানে একটু ব্যবস্থা নেন। ভাই, করোনা তো আর দল চিনবে না। ধন্যবাদ জানাই। ঠিক আছে, ফলে সকলে মিলে করতে সমস্যা সমাধান করা দরকার। এবং আমরা বলি আপনারা দল মত নির্বিশেষে করবার কোন রকম প্রবণতা, কোন রকম প্রস্তাবনা, কোন রকম উদ্যোগ এই সরকারের ছিল না। এখন এখানে এসে বলবেন সবাই মিলে করতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে, এগুলো স্রেফ কথার কথা। তারপর আসুন চেষ্টা করি নিজেদের রক্ষা করবার জন্য, দেশটাকে জায়গা মতো আনার জন্য। চমৎকার আপনার যে কথাগুলো আপনি বলেছেন, নিশ্চয়ই আমাদের আলোচকরা খেয়াল করেছেন এবং বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তাদের ভেতরে চিন্তা ভাবনার খোরাক হয়ে কাজ করবে বলে মনে করি। অনেক অশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনিও আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আসার আগে আগামীকালের অনুষ্ঠান সূচিটি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আগামীকাল যথারীতি ইংল্যান্ডের সময় বিকেল 4টা, বাংলাদেশ সময় রাত 9টায় সমসাময়িক বাংলাদেশ শিরোনামে আমাদের কালকে অনুষ্ঠান হবে। আগামীকাল অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রবাস দর্পণের এই অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য রাগিব আল মাহি এরশাদ এমপি। যুক্ত হবেন কালকে অ্যাডভোকেট নাভানা আক্তার, সাবেক সংসদ সদস্য। যুক্ত থাকবেন খায়রুন নাহার খানম, যিনি সাবেক ভিপি বেগম বদরুন্নেসা কলেজ এবং সাবেক ভিপি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আমাদের সাথে কালকে যুক্ত থাকবেন তামান্না ফেরদৌস শিখা, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখা। আমন্ত্রণ রইল। আশা করি আগামীকাল আপনাদের সাথে আমরা সমষ্টি সম্পৃক্ত থেকে আলোচনা অনুষ্ঠান উপভোগ করব। মেসেজ দিতে চাই, আমাকে একটু আগে ফোন দিছিলেন আমাদের ওই টুকু ভাই এমপি, উনি অসুস্থ, এটা আপনাদের সবাইকে জানাইতে বলছে, ওনার জন্য একটু দোয়া চাইতে বলছে, সব ওনার জন্য দোয়া করতে। সবাই নিশ্চয়ই শুনেছেন, আল্লাহ তাকে সুস্থতা দিন, আমরা নিশ্চয়ই সেই প্রার্থনা করি তার কাছে, তিনি যেন দ্রুত ভালো আরোগ্যের দিকে যান। নিশ্চয়ই আমরা যারা শুনছি সবাই আলোচনা একটু জানিয়ে রাখি, আপনারা যারা আজকে আলোচনা অংশ নিয়েছেন প্রায় প্রত্যেককে প্রচুর কমেন্টস এসছে, পড়া তো সম্ভব নয়। সবাইকে অনেক অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের গুণগ্রাহী, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রাণগ্রাহীরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। মিতু এবং জেসমিন প্রেমা থেকে শুরু করে প্রত্যেকের কাছে মোহাম্মদ আলী খান, আচ্ছা, এবং সাদুল হক জোবেল। শেষবার এখন কথা বলবো মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক। আপনি বিষয়গুলো শুনেছেন, আমার নিজস্ব আর কোনো প্রশ্ন বা বক্তব্য থাকছে না। আমাদের আলোচকরা যে আলোচনা করেছেন তার টম্বক অংশ থেকে যদি আপনি আপনার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করেন যে এই পরিস্থিতিতে বা এই অবস্থায় বা এই অভিযোগ বা এই মতামতের প্রেক্ষাপটে আমাদের সামনে কি করবে। মোহাম্মদ আলী চৌধুরী, আপনাকে আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমরা এতক্ষণ কথাগুলো শুনছিলাম। আসলে মিতু আপা, আমাদের পরিদুর্ধা বা আমাদের ডাক্তার ভাই অনেকগুলো কথা বলেছেন। আসলে আপনার মনে আছে শাহরিয়ার ভাই, আমাদের জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে যখন মারা গেলেন, তখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে তার লাশটা দেখতে গিয়েছিলেন, তার সাথে সমবেদনা জ্ঞাপন করতে গিয়েছিলেন। তাকে কিন্তু বসার পর্যন্ত জায়গা দেওয়া হয় নাই। রাজনীতি কালচারটা কিন্তু আমাদের এখন আগের জায়গায় নাই। তারপরে আমরা চাইছি যে এর সাথে আলোচনা বলি যে ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানি। আমরা এখন যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে আমরা বর্তমান সময় থেকে শুরু করে আগামী সময়গুলোতে আপনাদের রাজনৈতিক নেতৃত্বরা কিভাবে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারেন রাজনৈতিক অঙ্গনে, সেই বিষয়ে যদি আলোচনা হয় তাহলে সবাই উপকৃত। না, হ্যাঁ, ধন্যবাদ শাহরিয়ার ভাই। না, এটা ঠিক,
আজকে দেশে যে পরিস্থিতি, আমাদের অবশ্যই সবাই ঐক্যবদ্ধ হতে হবে, তার কোনো বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এমপি মন্ত্রীরা একাধিকবার বলেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। কিন্তু প্রশ্ন হলো ঐক্যবদ্ধ হওয়ার কথা কিছু কিছু ক্ষেত্রে শাহরিয়ার ভাই আপনি নিজেও জানেন আমাদের মধ্যে সমস্যা কিন্তু আছে, তৈরি আমরা নিজেরাই করছি। তারপরে এখনো আমরা চাই যে আসলে দেশের যে সংকট, এই সংকটে আপনারা সবাই ঐক্যবদ্ধ রাজনীতিবিদ এবং আমাদের এই যে সরকার দল যারা আছেন তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই কিন্তু আমরা একদিন এগিয়ে যেতে পারবো। এখানে অনেক কথাই বলেছে সাজেদুল ভাই, অনেক কথাগুলো বলেছেন। আসলে আপনার সবচেয়ে বড় কথা হলো মানুষগুলো আজকে যে ক্রাইসিস মুহূর্তগুলো আছে, এই মানুষগুলোকে বাঁচাতে হবে। এই মানুষগুলোকে বাঁচাতে গেলে এখানে আপনার কোনো দল মত নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে আসতে হবে। সমালোচনা অনেকভাবে করা যায়, আমরা সমালোচনা করতে করতে অস্থির করে ফেলি পরিবেশটা। কিন্তু আসলে আজকে যে আলোচনাটা হয়েছে, আমি অত্যন্ত অভিনন্দন জানাই সবাইকে এখানে যারা আলোচনা করেছেন। আসলে দিক নির্দেশনা দেওয়া উচিত। এখানে জেসমিন প্রেমা বা অনেক চমৎকার গুলো কথা, প্রত্যেকটা মানুষের কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের পরামর্শ নিশ্চয়ই সরকার ধারণ করবে। আমরা একটা জিনিস যেতে চাই, এই যে 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষকে বাঁচানোর ক্ষেত্রে দল মত নির্বিশেষে শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, শুধু আওয়ামী লীগের দায়িত্ব কিন্তু না, সবাই দায়িত্ব আছে। কিন্তু প্রশ্নটা হলো আমরা যারা বিরোধী দল আমাদের দেশে আছে, তারা শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা, আর শুধু কিছুই করছে না, পরিস্থিতিটা ঘোলাটে করে ফেলে। এখানে যদি আমরা একসাথে কাজ করতে পারতাম সকলে মিলে, তাহলে আজকে কিন্তু পরিস্থিতিটা অনেকটা ভালো হতো। এটাও ঠিক যে প্রত্যেকের মধ্যে এই অনুশোচনা জাগবে, আমরা একসাথে কাজ করবো। এই একসাথে কাজ না করলে আমরা যত কথাই বলি বাংলাদেশের জন্য, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের আপনার দলমত নির্বিশেষে সবাই পজিটিভ আলোচনা দরকার। এখানে আমাদের সংকটটা আছে, এই সংকট আমরা যত পার্সেন্টেজ টিকা দেই না কেন, আগের চেয়ে আজ থেকে 6 মাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এক নয়। এটা কিন্তু মৃত্যু স্বীকার করতেই হবে। আজকের পরিস্থিতি একটু উন্নত হয়েছে, সবকিছু থেকে উন্নত হচ্ছে এই বিষয়টা কিন্তু না, চেষ্টা হচ্ছে সরকার। পৃথিবীর অনেক দেশ কিন্তু আপনার কোভিড মোকাবেলা করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারছে না, আজকে তারা কিন্তু অনেকে টিকা সংগ্রহ করতে পারছে না। বাংলাদেশ কিন্তু এগিয়ে, এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। এই কথাগুলো যদি সরকার বিরোধী দল হিসেবে স্বীকার করতো, তাহলে কিন্তু আমাদের আলোচনার ক্ষেত্র তৈরি হইতো। আমি ওই কথাটা বলতে গেলাম, বলার চেষ্টা করলাম এই কারণে শাহরিয়ার ভাই, যে আমাদের রাজনীতিবিদ গুলো শুধু সমালোচনার জন্য সমালোচনা, আপনার বিরোধিতার জন্য বিরোধিতা করছে। আসেন না একসাথে রাজনীতির যে পরিস্থিতিগুলো আছে, আমরা সমালোচনা জায়গাটা বাদ দিয়ে, আজকে তো সমালোচনার সময় না, আজকে আসেন না সরকারকে সহযোগিতা করে। আলোচনা তো অনেকভাবে করা যাবে, সরকারের অনেক সমালোচনা করা যাবে, কিন্তু প্রশ্ন হলো সরকার যে ভালো কাজগুলো করেছে, আপনারা যদি ভালো কাজগুলোর কথাগুলো যদি বলেন যে এই কাজগুলো সরকার করে না, তাহলে কিন্তু একটা গ্রহণযোগ্যতা আসে। আর আমাদের অবস্থাটা হচ্ছে যে এখানে যারা বিরোধী দল হিসেবে আসেন, তারা শুধু সরকারকে আপনার বিরোধিতার জন্য বিরোধিতা করতে একবার তিতার মতো অবস্থা তৈরি করে ফেলে পরিবেশটা। এই পরিবেশটা না করে যদি আমরা সমপর্যায়ে সমান্তরাল ভাবে চিন্তা ভাবনা করতাম, আমরা পজিটিভলি আলোচনা করতাম, আজকের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা শুধু আওয়ামী লীগের ক্রাইসিস না, এই ক্রাইসিসটা শুধু সিপিবির ক্রাইসিস না, এই ক্রাইসিসটা কিন্তু বিএনপির ক্রাইসিস না, এটা সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষের সমস্যা। এই সমস্যার থেকে উত্তরণ ঘটাতে সকলের সহযোগিতা দরকার। আমরা আগে যেভাবেই বলুক না কেন অনেক ভুল করেছি কথাবার্তায়, হয়তো সরকারি দল কথা বলতেও ভুল করেছে, বা বিরোধী দল তো কথা বলতে তার কোনো আমাদের মিথ্যা অপরাধ যেমন কথা বলে মনে হয় যেন সরকার তো নাই, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আসলে সরকারকে সহযোগিতা করার দরকার। এই মুহূর্তে সমালোচনা করার অনেক সুযোগ আপনারা পাবেন, অনেক পরিস্থিতি তৈরি হবে। আসেন এই দেশটা এখন যে পরিস্থিতিটা আছে, কোভিড আমরা আজকে মোকাবেলা করি। আজকে যদি কোভিডটা মোকাবেলা করতে পারি, এই কোভিডের মধ্যে কিন্তু বিএনপি আছে, আপনার আওয়ামী লীগ আছে, কমিউনিস্ট পার্টি আছে, সকল দলের মানুষই আছে। এখানে কিন্তু স্পেসিফিক এটা না যে শুধু বিএনপি তারাই কোভিডে আক্রান্ত হচ্ছে, বা আওয়ামী লীগের তারা কোভিডে আক্রান্ত হচ্ছে, বা সিপিবি তারা কোভিডে আক্রান্ত হচ্ছে, সবাই আক্রান্ত হচ্ছে। এখানে আসেন একটা জায়গায় আসতে হবে আমাদের, আগামী দিনগুলোতে আমরা যেন সকলকে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কেন চেষ্টা করি না, আমরা বিরোধিতা তো করতে পারবোই, অসুবিধা নেই। আজকে দেখেন অনেকেই এই বিদ্যুৎ ভাই কথাটা শুনলে আবার মনে করবে যে মহাদেব এই কথাগুলো বলছে, এমনও বলছে যে জীবনে কোনোদিন টিকা নিব না, কিন্তু তারা কিন্তু টিকা নিয়েছে। এটা একটা ভালো দিক, এটা একটা পজিটিভ দিক, এটা কিন্তু খারাপ দিক মনে করছি না আমরা। আপনারা যদি আজকে 6 মাস আগে থেকে যদি প্রচার প্রচারণা বিরোধী দল এভাবে করতেন যে ঠিক আছে আসেন আমরা রাজনীতি করতে পারবো, আমরা রাজনীতি সারা জীবনই করতে পারবো, বিরোধিতা করতে পারবো, আসেন সবাই মিলে সরকারকে সহযোগিতা করি, টিকাটা অন্তত পক্ষ দিই, টিকাটা নিয়ে আমরা নিজেরা বাঁচি। টিকা কিন্তু বিএনপির জন্য আসে না, আর এর রোগ কিন্তু বিএনপির জন্য আসে না, আওয়ামী লীগের জন্য আসে না, সিপিবির জন্য আসছে না। এই প্রেম আবার বা অন্যান্য আমরা যারা আজকে যে চমৎকার কথাগুলো বলেছি, একটা কথাই আমাদের বলা উচিত, এই যে ক্রাইসিস আছে সকল দল মত নির্বিশেষে সবাইকে পজিটিভ কথা বলা যাবে,
অনেক কথা বলে আপনার মাইক ভেঙে ফেলা যাবে, কিন্তু পরিস্থিতি কিন্তু আমাদের পজিটিভ না। আমরা অনেকের চেয়ে অনেকটা ভালো আছি। এই ভালোটাকে কিভাবে ভালো জি, করা যায়, ধন্যবাদ। আসেন সরকারকে সহযোগিতা করি, সকলকে সহযোগিতামূলক আচরণ করি, আলোচনা করলে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ বাংলাদেশে এগিয়ে যেতে গেলে আপনি বিএনপি করতে পারবেন, আপনি সিপিবি করতে পারবেন, আমি আওয়ামী লীগ করতে পারবো, এই সকলে দেশটাকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের এই ক্রাইসিস জায়গাগুলোতে, শস্য জায়গার ক্ষেত্রে আসেন আমরা মিলিতভাবে বলি টিকা নিন, টিকা দিন, আসেন আমরা সবাই আপনার জি, সবাই ধন্যবাদ মমতা। সুন্দরভাবে বাঁচার চেষ্টা করে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ যারা শুনছেন, বিশেষভাবে প্রভাস ধর্পণ আমার হারিয়ার ভাই অত্যন্ত চমৎকার উপস্থাপনা করেছেন। বিশেষভাবে আমি আমাদের জেসমিন আপা, প্রেমা আপা, ফাতেমা আপা সহ আমাদের পরিতোষ দা, আমাদের ডাক্তার ভাই সহ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের দেশের মানুষের। অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাই। আমি একটু আপনাদেরকে বলিনি যে আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার কথা ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ খানামুল এমপি। তিনি এখানে মেসেজ দিয়েছেন আমাকে, তিনি গ্রামের বাড়িতে গিয়ে নেটওয়ার্কের সমস্যায় পড়েছেন, একাধিকবার ঢুকতে চেষ্টা করে কিছু পেরেছেন, কিছু পারেননি, যার জন্য তিনি আজকে যুক্ত হতে পারেন। আগামীকালের অনুষ্ঠানটা আরেকটু বলিনি, আমি সম্ভবত কিছুটা অংশ বাদ দিয়েছিলাম। আগামীকাল মাননীয় সংসদ সদস্য রাগিব আল মাহি আশফাক, মহাসচিব জাতীয় পার্টি, তিনি যুক্ত থাকবেন আমাদের সাথে। থাকবেন অ্যাডভোকেট নামনা আক্তার, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি, এবং খায়রুন নাহার খানম, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং বর্তমানে বেগম বন্ধুরা কলেজের সাবেক সভাপতি, তামান্না ফেরদৌস শিখা, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখা, তারা কালকে যুক্ত থাকবেন। সর্বশেষে এই কথাটি বলি, যেমনটি মোহাম্মদ আলী খান চমৎকার ভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং একটা জায়গায় তিনি উল্লেখ করেছেন যে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ সরকারের বাইরে যারা আছেন তারা শুধু সমালোচনাই করে, সমালোচনার খাতিরে সমালোচনা, আলোচনার খাতিরে আলোচনা, এগুলোই করেন তারা। এছাড়া সরকারের সাফল্যের কিছু অংশ দেখেন না। এবং সরকারি পক্ষে যারা থাকেন তাদের কাছে আমরা, বিরোধী দলে যারা থাকেন তাদের কাছে আমরা শুনি যে সরকারের ব্যর্থতা, তাদের কোনো সফলতার চিত্র আমরা খুঁজে পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলের প্রত্যেকেই সবসময় বলে থাকেন যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমাদের দুঃখজনক যে বিষয়টি আমরা দেখতে পাই আমাদের রাজনৈতিক অঙ্গনে, এই বছরের পর বছর এই কথাগুলো তারা বলেন, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কোন ধরনের যে আপনার পথ, কোন ধরনের অবস্থান, সেটি আমরা কারো না সরকারি দলের পক্ষ থেকে না বিরোধী দলের পক্ষ থেকে আমরা সেটি আমরা পেয়েছি। তার মানে তারা আপনারা ঐক্যবদ্ধ হওয়ার যদি হতে পারতেন বা হওয়ার মতো অবস্থান তৈরি করতে পারতেন, তাহলে নিশ্চয়ই জনগণের জন্য অনেক কল্যাণকর এবং অনেক ভালো একটি অবস্থান তৈরি করা যেত। আমরা আশা করব এই ধরনের বিতরণ বা যেটি আপনার চমৎকার ভাবে আয়োজন কথা বলেছেন, বিতরণটা ঊর্ধ্বে থেকে আমরা যদি দেশপ্রেম থেকে কাজ করি, কোভিড-19 নয়, কেবল যে কথাগুলো এখানে এসে আমাদের সম্মানিত আলোচকেরা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চয়ই আমাদের সফলতার জায়গায় পৌঁছতে পারবো বলে আমরা বিশ্বাস করি। শেষ করার আগে আপনাদের প্রত্যেককে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনারা কেউই এমন নয় যে আপনাদের কোনো কাজ নেই, প্রত্যেকে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেন, গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, সেই জায়গায় থেকে আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, সেজন্য আবার আপনাদের কৃতজ্ঞতা জানাই। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের এই কোভিড-19 কালীন সময়ে যে দুর্দশায় আমরা আছি, সেখানে স্বাস্থ্য সুরক্ষা বিধিবিধান অর্থাৎ চিকিৎসা নিয়ে যারা কাজ করেন তাদের যে পরামর্শ সেগুলো এবং সরকারের যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো যেন প্রত্যেকে মেনে চলে নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখতে চেষ্টা করি এবং সঙ্গতভাবে আমার আশেপাশে যারা আছেন প্রত্যেকেই নিশ্চয়ই তখন সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। এই অনুরোধ জানিয়ে, এই আহ্বান জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা সুন্দর সময়ে। সবাই ভালো থাকবেন, আবারও শুভরাত্রি।